হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি নিয়ে চলে এসেছি নতুন চ্যাপ্টার অফ আলো। নতুন চ্যাপ্টার অফ আলো মানে আলো, নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি যার নাম আলো। ঠিক আছে, তার লেকচার 1 নিয়ে। ঠিক আছে, তো বলো কেমন চলছে তোমাদের জীবন? ঠিকঠাক চলছে কি না? হ্যাঁ, ঠিকঠাক চলছে? কমেন্ট করো যে দাদা হ্যাঁ দাদা ঠিকঠাক চলছে। আর ঠিকঠাক চলার ডেফিনেশন আমি তোমাদেরকে আগে বলেছি তো ঠিকঠাক চলার ডেফিনেশন মানে তুমি তোমার কাজকর্ম রোজ দিন ঠিকঠাক করছো, তার মানে তোমার জীবন ঠিকঠাক চলছে। বুঝতে পারলে? তুমি যদি গেম খেলা তোমার যদি প্রায়োরিটি হয়ে থাকে তাহলে গেম খেলছো, তোমার যদি পড়াশোনা করার প্রায়োরিটি হয়ে থাকে তাহলে তুমি পড়াশোনা করছো। বুঝতে পারলে? তাহলে তোমার জীবন ঠিকঠাক চলছে। ঠিক দেখো, আগে আমরা চল তৈরি শেষ করেছি, তারপর কি শেষ করলাম? গ্যাসের আচরণ শেষ করলাম, গ্যাসের তারপর কি রাসায়নিক গণনা শেষ করেছি। ঠিক আছে, এখন আমি ধরেছি আলু। ঠিক, তো এবার তো তোমাদের কি কাজ হবে, তোমরা ওই তিনটে চ্যাপ্টার, যে তিনটে চ্যাপ্টার আমি পড়িয়েছি ওই তিনটে চ্যাপ্টার আমি PYQ তো আমি রেকর্ড করছি। ঠিক আছে, তার সাথে সাথে আমি রেকর্ড করে আমি কদিনের মধ্যে দিয়ে দেবো। তার সাথে সাথে তোমাদের কাজ হবে ওই তিনটে চ্যাপ্টারের ভালো করে যে টেস্ট পেপার দেখে ভালো করে ওর কী করা, কোয়েশ্চেন্স করা। টেস্ট পেপারে খুঁজবে, তোমরা যদি পড়েছো তোমরা কোয়েশ্চেন দেখেই বুঝতে পারবে এটা গ্যাসের আচরণ থেকে এসছে, এটা রাসায়নিক গণনা থেকে এসছে, এটা চলতরিৎ থেকে এসছে। সেগুলো টেস্ট পেপার দেখে খুঁজে ওই কোয়েশ্চেনগুলো তোমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখবে খুব ভালো হবে। ঠিক, এই দুটো কথা ছিল। আর পরীক্ষা টরীক্ষা তো চিল মেরে বলে দিয়েছো যে পরীক্ষা টরীক্ষা আমি তাদের চিল মেরে দিয়েছি পুরো। ঠিক আছে, তো চলো আজ পড়াশোনা শুরু করা যাক। দেখা যায় কী পড়বো। আজকে কী পড়বো? ইন্ট্রোডাকশন অফ দ্য চ্যাপ্টার, আলো কি, আলো কাকে বলে, কী সব হয় সেসব পড়বো। তারপর কি, গোলীয় দর্পণের প্রতিফলন, ঠিক, উপাক্ষীয় রশ্মি, এই তিনটে পড়বো আজকে। ঠিক আছে, তো চলো আজ পড়াশোনা শুরু করি। এবার তো চলো আমরা চ্যাপ্টারটা স্টার্ট করছি। ঠিক আছে, কি পড়ছি আমরা এখন পড়ছি আমরা আলো। ঠিক, দাদা আলোটা কি আসলে? যে আমরা দেখতে পাচ্ছি এই একটা আলো আসছে, লাইট অফ করে দিলে অন্ধকার হয়ে যাবে। দেখবে লাইট অফ করে দেবো, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। অন্ধকার তো হালকা তো হয়েছে, পুরো হয়নি, তাও বলছি আমি। এটা অন্ধকার হয়ে গেল, আবার লাইট চালিয়ে দিলাম আলো হয়ে গেল। এটা কি জিনিসটা? আলো হচ্ছে কি একটা শক্তি যা আমাদের কোনো জিনিস দেখতে সাহায্য করে, এটা আর একটু ভালো ভাষা যদি 11-12 ভাষায় বলা যায়, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে পড়ে। ঠিক আছে, যেটা ভিজিবল মানে মানুষের ভিজিবল যে আছে, যে ভিজিবল কী বলে তোর কী বলে, নামটা ভুলে যাচ্ছি, ভিজিবল রের মধ্যে এটা পড়ে। বুঝতে পেরেছো? তার জন্য এটা আমরা দেখতে পাই। ঠিক, আরও অনেক কিছু হয়, গামা রে, রে, ওইগুলো আমরা দেখতে পাই না, কিন্তু লাইট আমরা দেখতে পাই, কারণ এটা ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। ঠিক, আলো তাহলে কি বোঝা গেছে? কিন্তু তোমরা তো বুঝলে যে আলো একটা শক্তি। এটা কি বললাম? আলো একটা শক্তি, এটা আমাদের দেখতে সাহায্য করে। কিন্তু এই দেখতে সাহায্য করছে, এটা কি এরকমভাবে ডাইরেক্ট আমাদের কাছে আসছে, নাকি এরকম ওয়েভের মতন আসছে আমাদের কাছে, যেরকম সমুদ্র চলে, যেরকম জল বয় সেরকম আসছে, নাকি ছোট ছোট এরকম কণা আমাদের কাছে আসছে, নাকি ছোট ছোট এরকম প্যাকেট আমাদের কাছে আসছে? এটা কেউ জানে না, এইটা আমরা জানি না। ঠিক, এবার এটা আমরা জানি না তো সত্য কথা, কিন্তু এইটা বিজ্ঞানীরাও এখনো ভালো করে বুঝতে পারেনি যে আলো আসলে কি। বিজ্ঞানীরাও এখনো ভালো করে বুঝতে পারেনি যে আলো আসলে কি। আলো কি ওয়েভ, নাকি রে, নাকি প্যাকেট অফ এনার্জি, বা এটাকে বলে ফোটন। প্যাকেট অফ এনার্জি, বা আরেকটা ভালো ভাষায় বলে এটাকে ফোটন। এটা বিজ্ঞানীরাও ভালো করে বুঝতে পারেনি। কারণ যদি দেখো, আমরা এমনি রের মতন আলোকে দেখতে পাচ্ছি, এখন তোমরা মনে হচ্ছে। আর আমরা এই চ্যাপ্টারে আলোকে রে হিসেবেই ব্যবহার করব। ঠিক আছে, আমরা এখন আলোকে রে হিসেবেই ব্যবহার করবো। তোমরা যদি 12 ওঠো তখন তোমরা আলোকে ওয়েভ হিসেবেও ব্যবহার করবে, আলোকে ফোটন হিসেবেও ব্যবহার করবে। বোঝা গেছে? এবার দেখো, আলোকে ওয়েভ মানার, আলোকে রে ধরেই তো দাদা হচ্ছিল, আলোকে ওয়েভ আবার মানার কেন দরকার হলো? দেখো, আমরা বিজ্ঞানীরা একটা জিনিস লক্ষ্য করেছেন, যেটাকে বলে একটা এক্সপেরিমেন্ট, যেটাকে বলে YDSC, ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। সেটাতে কী করা হয়,
এরকম একটা লাইট রাখা হয়, এরকম একটা ধরো যে প্লেট রাখা হলো, এই যেটা ধরো যে একটা প্লেট, এটা একটা প্লেট, এরকম একটা প্লেট রাখা হলো। এবার এই প্লেট এর পাশে একটা প্লেট রাখা হলো, যেই প্লেটকে ফুটো করলাম, ঠিক আছে, এই প্লেটটাকে ফুটো করা হলো, ধরো যে এটা একটা প্লেট, ঠিক আছে, এটা একটা প্লেট। এবার এই প্লেটটার মধ্যে ফুটো করে, মানে এটার মধ্যে ফুটো করে আমরা দুটো লাইটের ধরো যে সেম ওয়েভলেন্থ যার আছে, ঠিক আছে, মোনোক্রোমেটিক লাইট বা সেম ওয়েভলেন্থ দুটো লাইটেরই, সেটা আমরা কি ইউজ করছি, ঠিক আছে, এরকমই সেম ওয়েভলেন্থ ফুটো করে আমরা ঢুকিয়ে দিলাম, সেম ওয়েভলেন্থ যাতে হয়। এবার ঢুকিয়ে দিয়ে যদি আমরা লাইটটাকে জ্বালিয়ে দিই, দেখতে পাবো আমরা এই যে এইটার মধ্যে দেখতে পাবো কীরকম ফ্রিঞ্জ হবে, মানে একটা জায়গায় খুব বেশি আলো হবে, একটা জায়গায় আলো হবে না, আবার একটা জায়গায় খুব বেশি আলো হবে, আবার একটু গ্যাপ হবে, আবার একটা জায়গায় খুব বেশি আলো হবে, মানে দুটো লাইট একসাথে জ্বালে, একটা লাইট জ্বালে হবে না। দেখো আমাদের এইটার দাদা বা টেকনো গাইস, প্লিজ এটা একবার ফটোটা লাগাও, দেখতে পাচ্ছ এটা কীরকম, দেখতে পাচ্ছ আলোটা কীরকম হচ্ছে, হ্যাঁ, এরকম ফ্রিঞ্জ দেখা যাবে। ওই লাইটটা দেখেছো, এটা দুটো লাইট আছে বলে তার জন্যে। এটা কার সাথে মিললে যায়, জলকে যখন আমি আমার একটা ফটো দেখাবো, আমি তোমাকে একটা ফটো দেখাচ্ছি, ঠিক আছে, ফটোটা আমি টেকনোলজি আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক ওই ফটোটা দেখাবে। দেখো জলকে যখন আমরা দুটো এরকম ছাপ করে মারি না, মানে ধরো যে একটা এরকম মারলাম, তখন দেখবে জল পুরো এরকম হয়, কি এরকম হয়, দেখবে জল কীরকম হয়, এরকম হয়। এবার যদি পাশেও আমরা সেম ইন্টেন্সিটি দিয়ে এটা আমরা বাঁ হাত দিয়ে ধরো যে মারছি জলের উপরে, এবার যদি ডান হাত দিয়ে আবার মারি তাহলে দেখবে আবার দেখো এরকম। এবার দেখবে এইগুলো কি হচ্ছে, মানে এগুলো দেখবে জয়েন্ট হচ্ছে। এবার জয়েন হয়ে দেখতে পাবে, দেখো ফটোটায় জয়েন হয়ে দেখো একটা লাইন দেখা যাচ্ছে, ওই লাইনে দেখো ওয়েভ কিছু নেই, আর আরেকটা লাইন দেখা যাচ্ছে যে লাইনে অনেক ওয়েভ, একটা লাইনে দেখা যাচ্ছে অনেক ওয়েভ, একটা জায়গায় অনেক ওয়েভ একদম কম, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে, এটা কারণ হয় জলের ওয়েভি নেচারের জন্য। জল যে ওয়েভ, এটা তো সবাই জানো, জলের ওয়েভি নেচারের জন্য এই জিনিসটা হয়। লাইটেও যে আমি দেখালাম তোমাকে এই যে এই ফটোটাতে, যেটার মধ্যে ওয়াইডি এসছে, এই যে ফটোটাতে, এই ফটোটায় কি দেখা যাচ্ছে যে লাইটটা একটা জায়গায় বেশি ব্রাইট হচ্ছে, আরেকটা দিয়ে একদম কম ব্রাইট হয়ে যাচ্ছে, একটা জায়গায় খুব বেশি ব্রাইট হচ্ছে, আরেকটা জায়গায় একদম কম ব্রাইট হচ্ছে। এইটার কারণে বিজ্ঞানীরা এক্সপ্লেন করে পেয়েছেন যে লাইটের কি কারণে, লাইটের ওয়েভি নেচারের জন্য, ঠিক। আবার এই একটা হলো, আবার ধরো যে এরকম একটা প্লেট আছে, মেটাল প্লেট, এর মধ্যে এটা ধরো যে একটা মেটাল প্লেট, যার মধ্যে ইলেকট্রন থাকবে, মেটাল প্লেট, বুঝতে পারছো, মানে যার মধ্যে বাইরে ইলেকট্রন থাকবে, সে আমি বলেছিলাম এরকম ইলেকট্রন বাইরে আছে। এবার এটার মধ্যে যদি আমরা একটা মিনিমাম এনার্জি লাইট ফেলি, একটা মিনিমাম এনার্জি বা ইন্টেন্সিটির একটা লাইট ফেলি, তাহলে আমরা দেখতে পাবো এই ইলেকট্রনগুলো বেরিয়ে যাবে, ইলেকট্রনগুলো কী হবে, বেরিয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে, ইলেকট্রনগুলো কি বেরিয়ে যাবে। এইটা লাইটের ওয়েভি নেচারের জন্য হয় না। এইটা কেন হয়? এবার এইটার জন্য আমাদের বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, এইটা হচ্ছে কারণ লাইট হচ্ছে কি ফোটন, প্যাকেটস অফ এনার্জি, যেটাকে বলে ফোটন। এই যেটা আমি তোমাকে বললাম, এটা এরকম দেখতে হয় না, এটাকে এরকম দেখতে হয় না, কিন্তু মানে ওটা আমরা ইমাজিন করতে হবে না, ওরকম একটা কণা হয়, এরকম প্যাকেট হয়, প্যাকেটের মধ্যে এনার্জি হয়, ওগুলো ওই প্যাকেট মিলে ওই এনার্জিটা আমাদের কাছে আসছে, প্যাকেট মিলে এনার্জিটা আমার কাছে আসছে। তাই এই একটা প্যাকেট গিয়ে যদি এই একটা ইলেকট্রনে ধাক্কা মারে, তার জন্য ইলেকট্রন একটা বেরোচ্ছে, বোঝা গেছে? একটা প্যাকেট যদি এসে, এটা এরকম প্যাকেট কিন্তু এরকম দেখতে হয় না, কিন্তু আমি তো তোমাদের ইমাজিন করতে পারবো না কীরকম হয়, তার জন্য তোমাকে এটা দেখাচ্ছি, ঠিক আছে? প্যাকেট সেরকম দেখতে হয় না, ঠিক ওই লাইটের যে প্যাকেট আরও ছোটো হয়, আরও ফোটন, ঠিক আছে, সেটা দেখা যায় যে যখন একটা ইন্টেন্সিটি দিয়ে একটা মেটেরিয়ালের ওপর ফেলবো, তখন ইলেকট্রনগুলো বেরিয়ে আসে, বোঝা গেছে? তার জন্য তখন বিজ্ঞানীরা বলছে এটা তো ওয়েভি নেচার দিয়ে হয় না প্রমাণ, এটাও লাইটের ওয়েভি নেচারের জন্য হয় না। তাহলে লাইট তাহলে ফোটনস, প্যাকেট অফ এনার্জি মানে ফোটনস, লাইট তাহলে ফোটনস, বুঝলে? এই হচ্ছে কি কথা।
তাহলে তার মানে এখনো বিজ্ঞানীরা অবধি জানতে পারেনি যে লাইট কি। তোমার কাছে কেউ যদি এসে জিজ্ঞাসা করে লাইট কাকে বলে, তুমি বলবে লাইট একরকম এনার্জি যা আমাদের দেখতে সাহায্য করে। ঠিক আছে, লাইট এক প্রকার শক্তি যা আমাদের দেখতে সাহায্য করে। ঠিক আছে, বলবে না লাইট ফোটন না ওয়েভি না ওয়েভ নাকি রে, এসব কিছু বলবে না, কারণ এখনও বিজ্ঞানীরাই জানে না, এখনও বিজ্ঞানীরাই রিসার্চ করছে যে আসলে ওটা কী। বুঝতে পেরেছো? তাই লাইট চ্যাপ্টারটা হেভি ইন্টারেস্টিং চ্যাপ্টার। ওই যেটা ওয়েভ হেভি বললাম, ওই জায়গাগুলো খুব ইন্টারেস্টিং, আমার হেভি লাগে। যাই না, তোমাদের একটু মেবি ভয় লাগবে, কারণ ওগুলো একটু বেশি ক্যালকুলেশন হয়। তোমাদের এখন তো নেই, তাও বলছি তোমাদের একটু ইন্টারেস্ট বাড়ানোর জন্য, যে লাইট জিনিসটা হেভি জিনিস, হেভি 1/cos জিনিস। বুঝতে পারছো? মানে যা 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 হয় না লাইট দিয়ে, ভাই সাহেব আরও কীরকম হয় বলছি। ধরো যে তুমি একটা লাইটকে এখান থেকে ধরো যে মারছো, আমার হাতের এখান দিয়ে মারছে, লাইটটা কী করবে, এরকম ওই যে যেরকম আমরা এরকম একটা প্যাটার্ন তৈরি করবে, এরকম প্যাটার্ন তৈরি করে, এরকমও হয়। এটাও হয় হচ্ছে লাইটের ওয়েভি নেচারের জন্য। বোঝা গেছে? এটাও হয়। তারপরে আরও অনেক কিছু হয় লাইট দিয়ে, তাই না? তার জন্য লাইট চ্যাপ্টারটা অনেকের ভয় লাগে, লাইট চ্যাপ্টারটা অনেকের খুব ভয় লাগে যে দাদা লাইট কী করে পড়বো, কত মুখস্থ করতে হচ্ছে, কত ডেরিভেশন পারছি না, বুঝতে পারবো না। কিন্তু দেখো এই ডেরিভেশনগুলো একটুখানি কষ্ট, ঠিক আছে, কিন্তু আমি যেরকমভাবে শেখাবো তোমাদের খুব ভালো লাগবে। আমি তোমাদেরকে মুখস্থ করতে বলি না, তোমরা জানো। আমি তোমাদেরকে বলবো যে এইভাবে করো, তুমি শুধু জায়গাগুলো পয়েন্টগুলো মনে রেখে, স্পেসিফিক পয়েন্টগুলো, তারপর নিজেই বানিয়ে ডেরিভেশন করবে। ঠিক আছে, তাই চাপ নেওয়ার কোনো দরকার নেই। জীবনে আমরা আগুন লাগাবো। লাইটের গতিতে আমরা যাব। লাইটের গতি কত হয় জানো? লাইটের স্পিড বলে না, লাইটের স্পিড হয় 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা যদি কিলোমিটারে কনভার্ট করি কত হয়? 3 × 10⁵ কিলোমিটার/সেকেন্ড। মানে বুঝতে পারছো কত হচ্ছে? 3 লাখ কিলোমিটার/সেকেন্ডে যায় লাইট। 3 লাখ কিলোমিটার, জাস্ট ইমাজিন। ঠিক আছে, সেটাই আমি বলছি। তো আমরা এরকম গতিতে আমরা এগোবো। সেই বলে না লাইট ইয়ার্স, মানে লাইট 1 বছর, লাইট ইয়ার্স মানে কাকে বলে জানো তো? এটা আমি জানি না কেন বলছি, তাও বলতে ইচ্ছা করছে তাই বলে দিচ্ছি। লাইট ইয়ার্স মানে হচ্ছে গিয়ে লাইট 1 বছরে কতটা পথ চলে তাকে বলে হচ্ছে লাইট ইয়ার্স। বুঝা গেছে? 1 লাইট ইয়ার্স বলে না, 1 লাইট ইয়ার্স 2 লাইট ইয়ার্স যেতে লেগে যাবে আমাদের এখান থেকে ইয়েতে, কী বলে ওর নাম, কি প্রক্সিমা সেন্টাউরি বলে একটা আছে যেটা সূর্যের কাছাকাছি। ছাড়ো, অত গভীরে গিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, তো এবার আমরা লাইট কীভাবে পড়বো? আমরা লাইট পড়বো বিভিন্ন দর্পণের মাধ্যমে। দর্পণ মানে কি দাদা? বিভিন্ন আয়নার মাধ্যমে। ঠিক আছে, আমরা কীরকম আয়না বেশিরভাগ দেখি আমাদের আশেপাশে? আমরা দেখি স্ট্রেট আয়না। কি এরকম স্ট্রেট আয়না, এই স্ট্রেট আয়নাতে তাহলে কি হয়? স্ট্রেট আয়নাটাকে আমি কিরমভাবে আঁকবো? এখানে সাইডে এরকমভাবে আঁকছি। হ্যাঁ, এটা 3D। ভাবো তুমি এইখানটাতে আছো। স্ট্রেট আয়নায় কি হয়? তুমি যা করবে, তুমি যদি এইদিকে হাত যাও, স্ট্রেট আয়নায় উল্টোভাবে তোমার বাঁ দিক নড়বে, তাই তো? তুমি যদি এইদিকে এটা করো, তোমার স্ট্রেট আয়নায় দেখতে পাচ্ছ তুমি বাঁ দিক ঘোরাচ্ছ, তাই না? স্ট্রেট আয়নায় সব উল্টো হয়, কিন্তু স্পিড একই থাকে। ঠিক আছে, তুমি যদি এদিকে যাও তাহলে স্ট্রেট আয়নায় স্ট্রেট ভেবে নাও। সেই মাল্টিভার্স হয় না, তোমরা অনেকে অ্যাভেঞ্জার্স দেখেছো অনেকে? হ্যাঁ, অ্যাভেঞ্জার্স বা ডোরেমন বা এরকম অনেক। ডোরেমন একটা ছিল না, একটা এপিসোড যেটার মধ্যে নোবিতা আয়নার মধ্যে চলে যাবে, আয়নার একটা নতুন ওয়ার্ল্ড ভেবে নাও। সেরকমই আয়নার একটা আলাদা পুরো ওয়ার্ল্ড হয়। আয়নার একটা, এটার ভিতরে ধরো যে এটা একটা তোমার আলমারির মধ্যে আটকানো আছে। ঠিক আছে, এটা একটা তোমার আলমারির মধ্যে আটকানো আছে। এবার ওই আলমারির ভিতরে, ওই আয়নার ভিতরে একটা আলাদাই ওয়ার্ল্ড। তুমি যদি এটা দিয়ে সামনে যাও, এখানে তুমি ভাবো এই আয়নার ভিতরে, ভাবো এটা একটা আলাদা দুনিয়া, এই পাশে একটা আলাদা, এটা হচ্ছে গিয়ে ইমাজিনারি দুনিয়া, ওয়ার্ল্ড, এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড। তার মানে এই ওয়ার্ল্ডে তুমি যা করবে, এই ওয়ার্ল্ড মানে এটাও একটা ওয়ার্ল্ড, এটা ইমাজিনারি ওয়ার্ল্ড, যেটা আয়নার মধ্যে। তুমি যদি কখনো আয়নাটাকে দেখো, আমার কাছে এখানে কোনো আয়না নেই, আয়না থাকলে খুব ভালো হতো। কী দিয়ে দেখাবো তোমাকে? আমার কাছে এখানে কোনো আয়না নেই, নাহলে আমি দেখাতাম। ঠিক আছে,
যে কি হয়, তুমি ধরো যে আয়নার কি এরকম দেখবে, দেখতে পাবো ওই দিকে কিছু একটা দেখতে পাচ্ছ, ওই দিকে কিছু একটা দেখতে পাচ্ছ, তোমার আশেপাশে আয়না থাকলে তুমি বুঝতে পারবে। আর আয়নার কাছে গিয়ে দেখবে এরকমভাবে দেখবে, দেখছো ওই কোণে কিছু একটা দেখতে পাচ্ছ তুমি, তাই না? আবার এরকমভাবে দেখবে ওই কোণে কিছু একটা দেখতে পাচ্ছ, যেটা তুমি দেখা উচিত নয় কিন্তু তুমি দেখতে পাবে। কারণ তার মানে কি, আয়নার মধ্যেও একটা ইমাজিনারি একটা ওয়ার্ল্ড আছে, আয়নার মধ্যে একটা ওয়ার্ল্ড তৈরি হয়ে যায়, একটা ওয়ার্ল্ড তৈরি হয়ে যায়। তার মানে আয়না সেই যত ছোটই হোক না কেন, আয়না যত ছোটই হোক না কেন, ধরো যে আয়না একটা এরকম পয়েন্টের মতো একটা আয়না আছে কোথাও, ঠিক আছে, কিন্তু তার মধ্যেও একটা ইমাজিনারি ওয়ার্ল্ড তৈরি হয়ে গেছে। আয়না থাকা মানে ওর ওয়ার্ল্ড একটা তৈরি হয়ে যায়, ঠিক আছে, বোঝা গেছে? তার মানে এটার মধ্যে তুমি যা করবে এটা তার উল্টো হবে। তুমি যদি এটাতে ডান দিকে যাও, এটা কোন দিকে যাবে? এটা বাঁ দিকে যাবে। তুমি যদি এখানে ওপরে যাও, এটাও ওপরে যাবে। এখানে নিচে গেলে এটাও নিচে যাবে। তুমি যদি এদিকে বাঁ দিকে যাও, তাহলে কোন দিকে যাবে? ডান দিকে যাবে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কি, এটাকে বলে রিয়েল ওয়ার্ল্ড, এটাকে ইমাজিনারি ওয়ার্ল্ড, ঠিক? এটা হচ্ছে কি সরল আয়না, বা যেটাকে বলে কি বলে থাকে, আরে স্টেট মিরর কি বলে জানি না নাম, ঠিক আছে? তোমাদের এগুলো কোনো দরকার নেই, তাও আমি বলছিলাম। এবার আসি আসল কথায়, এবার তোমাদের যে দরকারি সেসব কথায় আসি। দেখো, এবার কিছু রকমের দর্পণ হয়, একটা সরল দর্পণ, যেটাকে আমি দেখো সরল দর্পণ বলে, যেটাকে ওই স্ট্রেট আয়না দেখালাম, ওগুলো যেগুলো আমাদের বাড়িতে থাকে, যেটাতে তুমি চুল স্ট্রেট করতে লাগো, সেগুলো হচ্ছে কি সরল দর্পণ, ঠিক আছে? এবার আরও দু রকমের আরও দর্পণ হয়। কি এক রকমের দর্পণ হয়, যেটাকে বলা হচ্ছে কি গোলীয় দর্পণ। কি বলে? গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ মানে কি দাদা? গোলীয় দর্পণ মানে কোনো একটা গোলক আছে, গোলক, এখানে আমাদের কোথাও গোলক আছে? গোলক না, গোলক নেই, সো সরি। হ্যাঁ, গোলক আছে একটা, দাঁড়াও এক সেকেন্ড, আমি একটা বল নিশ্চয়ই আমার জায়গায় থাকবে। হ্যাঁ, এই দেখো, এটা একটা গোলক, এটাকে ভেবে নাও পুরো মেটালের, ভেবে নাও, ঠিক আছে? ভেবে নাও এইটা পুরো একটা আয়না, এটা একটা পুরো আয়না, কিন্তু এটা ফাঁপা গোলক। কি ভিতরে যে জিনিসপত্রগুলো আছে, ওই ভিতরে কোনো জিনিসপত্র নেই, ঠিক আছে? তার মানে এটা কি ফাঁপা গোলক একটা। এবার এই গোলকের যদি এই বাইরের অংশটাতে আমরা যদি পলিশ করে দিই, এই গোলকের এই বাইরের অংশ মেটাল, তাহলে বাইরের অংশ যদি পলিশ করে দিই, তাহলে আমরা এই বাইরের অংশ থেকে দেখতে পাবো। তাহলে ধর যে কি করছে, দেখো, এটা গোলকের এটা একটা পুরো গোলক, এটা একটা ভেবে নাও এই বলটাই, এটা একটা গোলক যেটা মেটাল দিয়ে তৈরি। এবার এর যদি আমরা বাইরের অংশটা পলিশ করি, বাইরের অংশটা এরকম চকচক করে দিলাম, বাইরের অংশটা পলিশ করে দেওয়া মানে এটা কীরকমভাবে আঁকে, দেখো বাইরের অংশটা এরকম পলিশ করলাম চকচক, তার মানে আমরা বাইরের এই অংশটা থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা কিরমভাবে আঁকবো আমরা? এবার দেখো, বাইরের অংশটা এরকম কাটলাম, এটাকে হাফ করে এই দেখো কেটে দিলাম, টুক করে হাফ করে, ঠিক হাফ করে কেটে দিলাম। এবার এই হাফটাকে এইদিকে আঁকি। এবার এটার কোন দিকে আমরা পলিশ করছি? বাইরের অংশটা। যদি বাইরের অংশটা পলিশ করি, তাহলে এটাকে আঁকা হয় এরকমভাবে, এটাকে বলা হয় উত্তল দর্পণ। কি বলা হয়? উত্তল দর্পণ, ঠিক আছে? এবার যদি এটার যে ভিতরের অংশটা, ভিতরটা ফাঁপা বলেছি, ভিতরটাকে এরকম দেখতে হবে, তাহলে ভিতর থেকে তুমি যদি দেখো, তাহলে ওটাকে এরকম দেখতে হবে, ভিতর থেকে এরকম, তাই না? তাহলে ভিতর মানে এই দেখো, এইটা এরকম ভিতরের অংশ দেখতে হবে, তাই না? এই এখন আমি যেটা আমি হাত দিয়ে করাচ্ছি। তাহলে ভিতরের অংশ যদি পলিশ করা হয়, সেটাকে কিরকম আঁকবো? এরকম উল্টো দিকে আমরা এরকম এগুলো বানাবো। এটাকে বলা হয় অবতল দর্পণ, বা ইংলিশে বলা হয় কনকেভ মিরর, আর এটাকে বলা হয় কনভেক্স মিরর, এটাকে বলা হয় কনভেক্স মিরর, ঠিক আছে? তাহলে কি এই দুটোই একটা গোলকের অংশ, কিন্তু আমরা এই দুটোকেই আলাদাভাবে ব্যবহার করছি, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ,
তাহলে কি এইটা একটা মিরর হয় যেটাকে বলে কনভেক্স মিরর বা যেটাকে বলে উত্তল দর্পণ, আর এটাকে বলা হয় অবতল দর্পণ বা কি বলা হয় অবতল দর্পণ বা ইংলিশে কনকেভ মিরর। ঠিক আছে, দেখো কনকেভ মিররটা দেখো ইংলিশের নামটা মনে রাখা সোজা জানো তো বাংলার নামের থেকে। দেখো কনকেভ, দেখো এটাকে কেভ, কেভ মানে কি জানো, কেভ মানে হচ্ছে গুহা। ঠিক আছে, কেভ মানে কি গুহা। দেখো এটাও দেখো এই যে এটা এরকম যদি আমরা করি এটা একটা গুহার মতন না, গুহা এরকমই দেখতে হয় তো, এরকম ভিতরে আমরা যেতে পারি, হ্যাঁ তাহলে এটা গুহার মতন না, তাই দেখো কনকেভ। ঠিক আছে, এরকম মনে রাখবে, কনকেভ মিরর মানে অবতল দর্পণ আর কনভেক্স মিরর মানে উত্তল দর্পণ, এটাও মনে রাখতে পারো। ঠিক ঠিক বোঝা গেছে, উত্তল দর্পণ আর অবতল দর্পণ নাম দুটো যেন মনে থাকে, এবার নাহলে কিন্তু প্রচুর গোলায়। বোঝা গেছে, বোঝা গেছে, নাম দুটো মনে রাখতে হবে। হলো, এবার এবার কোথায় যাবো আমি, হ্যাঁ 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 এবার কি পড়াবো, উত্তল দর্পণ হলো, অবতল দর্পণ হলো। এবার দেখো আমরা এরকম একটা লাইভ এক্সাম্পল দেখি উত্তল দর্পণ অবতল দর্পণ। এই দেখো একটা চামচ, এই চামচটা দেখতে পাচ্ছ, চামচের দেখো এই ভিতরের দিকটা, এই ভিতরের দিকটা হচ্ছে কি এরকম এইটার মতন, মানে অবতল দর্পণের মতন, এটা অবতল দর্পণের মতন। ঠিক আছে, আর এই বাইরের দিকটা দেখো কিরকম, এরকম বাইরের দিকটা এরকম, মানে এই বাইরে থেকে দেখতে হবে। তাহলে এটা কি, এটা কি, এটা হচ্ছে গিয়ে উত্তল দর্পণ। বোঝা গেছে, বোঝা গেছে, লাইভ এক্সাম্পল একটা বোঝা গেছে। তাহলে চামচের বাইরের দিকটা কি উত্তল দর্পণ, ভিতরের দিকটা অবতল দর্পণ। ঠিক আছে, খুব সোজা ছিল এটা, হেভি সোজা, হেভি সোজা জিনিসপত্র। ঠিক আছে, এবার কি বলছি, দেখো এই অবতল দর্পণ বা উত্তল দর্পণের, অবতল দর্পণ বা উত্তল দর্পণের যে গোলকের অংশ, এই অবতল দর্পণ বা উত্তল দর্পণ যে গোলকের অংশ, মানে এইটাও এই গোলকটার অংশ আর এটাও এই গোলকটারই অংশ। এবার এই গোলকটার যেটা কি বলে কেন্দ্র হবে, গোলকের কেন্দ্র কোনটাকে বলে, এটাকে গোলক হিসেবে ভাবো। হ্যাঁ গোলক, আমি তো এখানে বৃত্তই আঁকতে পারবো, গোলক আঁকতে পারবো না। গোলক মানে 3Dতে বৃত্তকে আঁকা মানে হয় এটা গোলক। ঠিক আছে, বুঝতে পেরেছ? এই বৃত্তে বা এই বৃত্ত বলছি না, এই গোলকের যে কেন্দ্র, এই গোলকের যে কেন্দ্র, এই কেন্দ্রটাকে বলা হয় অবতল বা উত্তল দর্পণের কি বলা হয়, বক্রতা কেন্দ্র। কি বলা হয়, বক্রতা কেন্দ্র। তার মানে কি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র কাকে বলা হয়, অবতল দর্পণের বক্রতা কেন্দ্র কাকে বলা হয়, অবতল দর্পণ বা উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র কাকে বলা হয়, অবতল দর্পণ বা উত্তল দর্পণ যে গোলকের অংশ, যে লেখো লেখো লেখো, আমি বলছি তোমাকে, আমি বলছি লেখো, কোনো গোলীয় দর্পণ, অবতল দর্পণ বা উত্তল দর্পণ যাই হতে পারে, লেখো এইগুলো আঁকো, আগে আগে এইগুলো আঁকো, এইটা এইটা আগে আঁকো, এঁকেছো এঁকেছো। এবার লেখো বক্রতা কেন্দ্র, এবার লেখো বক্রতা কেন্দ্র। কি লিখবে, বক্রতা, স্পেলিং লিখে দিচ্ছি আমি, বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। ঠিক আছে, বক্রতা কেন্দ্র কাকে বলে লেখো। এবার লেখো, লেখো কোনো গোলীয় দর্পণ, কোনো গোলীয় দর্পণ লেখো, কিন্তু নোটস ভালো করে বানাতে হবে ভাই লোক, কারণ দেখো চ্যাপ্টারটায় প্রচুর প্রচুর কথাবার্তা আছে, প্রচুর কথাবার্তা আছে। এই নোটসগুলো যদি ভালো করে না লেখো তুমি কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তো ভালো করে লিখবে, বারবার রিভিশন করতে হবে। লেখো বক্রতা কেন্দ্র, লিখেছো, লেখো এবার কোনো গোলীয় দর্পণ, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, যে গোলকের অংশ তার কেন্দ্রকে, তার কেন্দ্রকে ওই দর্পণের বক্রতা কেন্দ্র বলা হয়, ওই দর্পণের বক্রতা কেন্দ্র বলা হয়, ওই দর্পণের বক্রতা কেন্দ্র বলা হয়। এবং বক্রতা কেন্দ্রকে সি দিয়ে ডিনোট করা হয়, কি দিয়ে, সি দিয়ে, বা ইংলিশে বলে সেন্টার দিয়ে, মানে সি দিয়ে, বা বক্রতা কেন্দ্রকে আরেকটা ভালো ইংলিশে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। কি বলা হয়, সেন্টার অফ কার্ভেচার, স্পেলিং হ্যাঁ একটু পেয়েছি, কার্ভেচার। বোঝা গেছে, বোঝা গেছে, খুব সোজা ছিল এটা। তাহলে কি বক্রতা কেন্দ্র কাকে বলা হয়, উত্তল দর্পণ বা অবতল দর্পণ যে গোলকের অংশ, যে গোলকের অংশ সেই গোলকের, সেই গোলকের কেন্দ্রকে, সেই গোলকের কেন্দ্রকে উত্তল দর্পণ বা অবতল দর্পণের বক্রতা কেন্দ্র বলা হয়। ঠিক আছে, বোঝা গেছে। এবার নিচে লেখো, এবার তারপরে এই বক্রতা কেন্দ্র লিখলে তার নিচে লেখো এই আঁকাটা যেন সবার উপরে থাকে, আঁকাটা সবার যেন উপরে থাকে। ঠিক আছে, আঁকাতে সবকটা শুধু পয়েন্ট করতে থাকবে, আঁকাতে
সবকটা শুধু পয়েন্ট করতে থাকবে, ঠিক? এটা সি হলো বক্রতা কেন্দ্র। এবার শোনো, গল্প একটা শোনো না, তোমরা বলতে পারো যে স্যার দাদা অবতল দর্পণের বক্রতা কেন্দ্র আয়নার সামনে, কিন্তু উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র কি আয়নার ভিতরে হবে? হ্যাঁ, আয়নার ভিতরে হবে, মানে উল্টো দিকে হবে, যেটা যেদিক এই দিকটা রাফ, তো এই দিকটা রাফ উত্তল দর্পণের, তাহলে এই দিকটাতেই হবে, ঠিক আছে? কিন্তু কারণ বুঝতে পারলে ডেফিনেশন অনুযায়ী এইটার এই যে কি বলে এই গোলকটার ইয়ে তো সেন্টার অফ কার্ভেচার, বা যেটা বলে সেন্টার, বা বাংলায় বললে কেন্দ্র তো এই দিকেই হবে না, তার জন্য এটা এই দিকেই, ঠিক? বোঝা গেছে। এবার লেখো বক্রতা ব্যাসার্ধ, বা ইংলিশে নাম লিখতে চাইলে লেখো সেন্টার অফ রেডিয়াস অফ কার্ভেচার। সরি, আমি তাই বলছি, সেন্টার অফ রেডিয়াসটা কি কথা, লেখো রেডিয়াস অফ কার্ভেচার। কি লিখবে? রেডিয়াস অফ কার্ভেচার লেখো। এবার প্লিজ দয়া করে একটু নোটস বানিয়ে নাও প্লিজ। লেখো এবার যে দর্পণ, আবার সেম কথা, দেখো আগেরটা বক্রতা কেন্দ্র কাকে, যে মানে যে গোলক ছিল তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে। এবার বক্রতার ব্যাসার্ধ কাকে বলে? যে গোলকের দর্পণ তার ব্যাসার্ধকে তার বক্রতা ব্যাসার্ধ বলে, বুঝতে পারছো? মানে এই ডিস্টেন্সটাকে, এই যে এইটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ, এটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ, বা আমরা আর দিয়ে ডিনোট করি, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে বক্রতা ব্যাসার্ধ কাকে বলে লেখো, দর্পণ যে গোলকের অংশ তার ব্যাসার্ধকেই ওই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলা হয়। তাহলে দেখো বক্রতা ব্যাসার্ধ, তোমরা কি একটা জিনিস জানো, সেন্টার থেকে বা যেটাকে বলে কেন্দ্র থেকে কোনো গোলকের প্রত্যেকটি স্থানে যে কোনো বিন্দুর ডিস্টেন্স সেম, মানে সেন্টার থেকে এখানেরও ডিস্টেন্স সেম, 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 সেটা সবাই জানো তো? এবং ডিস্টেন্সটা কত? আর বা রেডিয়াসের সমান হয়, ঠিক আছে? এটা সবাই জানো। তাহলে দেখো, তাহলে বক্রতা কেন্দ্র থেকেও অবতল দর্পণ বা উত্তল দর্পণের যে কোনো বিন্দুর দূরত্ব সমান। বক্রতা কেন্দ্র থেকেও অবতল দর্পণ বা উত্তল দর্পণের যে কোনো বিন্দুর দূরত্ব সমান হয়, ঠিক আছে? এবং কত হয় দূরত্বটা? আর এইটাও লিখবে, এটাও লেখো, কি লিখবে? অবতল দর্পণ বক্রতা কেন্দ্র থেকে লিখবে, লেখো বক্রতা কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দর্পণের স্পেলিং জানি না ভাই, ছেড়ে দাও। দর্পণের যে কোনো বিন্দুর দূরত্ব সমান এবং তার মান কত? তার মান আর হয়, বা বক্রতা ব্যাসার্ধের সমান হয়, বক্রতা ব্যাসার্ধের সমান হয়, ঠিক আছে? সোজা ছিল। এটা সবাই জানে যে কোনো গোলকের তার কেন্দ্র থেকে ডিস্টেন্স সবসময় সমান হয়, এটা সবাই জানে। হয়েছে? এবার কি দুটো পড়ালাম? বক্রতা কেন্দ্র ও বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে? এই দুটো হলো। এবার লেখো মেরু বা পোল, এটাকে মুছছি আমি নিচেরটা। হ্যাঁ, তোমরা কিন্তু দেখো আঁকাটাকে সব থেকে ভালো করতে হবে, এই আঁকাটাকে সব থেকে ভালো করতে হবে, ঠিক? এবার লেখো, কি লিখবে? মেরু বা পোল। মেরু কাকে বলে? কোনো অবতল দর্পণ বা উত্তল দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে এর মেরু বলা হয়। কি? এটা হচ্ছে প্রতিফলক তল, এইটা মানে এই পাশটা হচ্ছে প্রতিফলক তল, এই প্রতিফলক তলের মধ্যবিন্দুকে এই অবতল দর্পণ বা উত্তল দর্পণের মেরু বলা হয়। অবতল দর্পণ
বা উত্তল দর্পণের মেরু বলা হয়। তাহলে কি এটার মধ্যবিন্দু কোনটা? এইটা। এবার এটার মধ্যবিন্দু কোনটা? এইটা। এটা আমরা অভ্যেসের কাছে বলে আগেই দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। হ্যাঁ, এবার মেরুকে কী দিয়ে ডিনোট করা হয় দাদা? মেরুকে পি দিয়ে ডিনোট করা হয়। মেরুকে ইংলিশে পি দিয়ে ডিনোট করা হয়, বা পি দিয়ে বা ইংলিশে বলে মেরুকে পোল। কি বলা হয়? পোল, POLE, পোল, ঠিক আছে। তাহলে তোমরা এটারও ডেফিনেশন লেখো, মেরু কাকে বলে। লেখো লেখো লেখো, মেরু কাকে বলে আমি বলে দিচ্ছি। লেখো, কোনো অবতল বা উত্তল দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে এর মেরু বলা হয়। লেখা হয়েছে। এবার মেরু স্পেলিং যদি আমাকে বলে দিতে হয়, এটা হচ্ছে মেরু স্পেলিং, ঠিক। হ্যাঁ, এটা হচ্ছে মেরু স্পেলিং। হয়েছে মেরু। এবার নেক্সট কি? নেক্সট হচ্ছে গিয়ে প্রধান অক্ষ। কি? প্রধান অক্ষ কাকে বলে? বা ইংলিশে বলে প্রিন্সিপাল অ্যাক্সিস। সেটা কাকে বলে? সেটা হচ্ছে গিয়ে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র ও এর মেরুর সংযোগ সরলরেখাকে এর কি বলা হয়? প্রিন্সিপাল অ্যাক্সিস, বা বাংলায় বলে প্রধান অক্ষ বলা হয়। কি বলছে? অবতল দর্পণ বা উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র, এটাকে বক্রতা কেন্দ্র বলে। বক্রতা কেন্দ্র ও মেরুর, এটাকে মেরু বলা হয়, এটাকে মেরু বলে। বক্রতা কেন্দ্র ও মেরুর সংযোগ সরলরেখাকে, এটাকে সংযোগ করতে গেলে কি করতে হবে? এই যে জয়েন করে দিলাম, হ্যাঁ সরলরেখা বলেছে, আমাদের ব্যাখ্যা করে দিলাম। সংযোগ সরলরেখাকে, আবার ব্যাখ্যা হয়ে গেল। এটা একটা সরলরেখা ভেবে নাও, ঠিক আছে। এর সংযোগ সরলরেখাকে কি বলা হয়? এইটাকে তাহলে কি বলা হয়? প্রধান অক্ষ, বা ইংলিশে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। বোঝা গেছে, মনে থাকবে সবার। হ্যাঁ, তাহলে এটাও লিখে নাও, যেটা বললাম যে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলা হয়। লিখে নাও। গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র ও এর মেরুর সংযোগ সরলরেখাকে কি বলা হয়? প্রধান অক্ষ বলা হয়। সংযোগ সরলরেখাকে এর প্রধান অক্ষ বলা হয়। ঠিক হয়েছে। হ্যাঁ, এবার লাস্ট এইগুলো হচ্ছে কথা। দেখো, একটা কি বললাম? বক্রতা কেন্দ্র পড়ালাম, তারপরে পড়ালাম বক্রতা ব্যাসার্ধ, তারপরে পড়ালাম 3 নম্বর কি পড়ালাম? 3 নম্বর পড়ালাম মেরু পড়ালাম। 4 নম্বর কি পড়ালাম? 4 নম্বর পড়ালাম হচ্ছে গিয়ে কি পড়ালাম? 4 নম্বর প্রধান অক্ষ পড়ালাম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে গিয়ে কি? উন্মেষ কাকে বলে? এই যে এই পুরোটাকে বা দেখো আমি বলছি ডেফিনেশনটা। গোলীয় দর্পণের প্রধান ছেদের মধ্যবিন্দু প্রান্তবিন্দু দুটির সংযোগ সরলরেখাংশকে ওই দর্পণের উন্মেষ বলে। মানে কি? এইটাকে ধরো যে এম দিয়ে ডিনোট করছে, এটাকে এম ড্যাশ। এবার এই দুটোর যে সংযোগ সরলরেখা, মানে এই দুটোকে সংযোগ করলে কি হয়? এই দুটোকে সংযোগ সরলরেখা কাকে বললে? এই দুটোকে যদি জয়েন করা হয়, হ্যাঁ, এই যে এই সরলরেখাটাকে বলা হয় এর উন্মেষ। তাহলে কি লেখো? এই পয়েন্ট কিন্তু সব দেবে, কিন্তু এই যে আমি যে আঁকলাম, এই আঁকাটাও কিন্তু করবে, এটাও কিন্তু আঁকবে। ঠিক আছে, বোঝা গেছে। লেখো, উন্মেষ কাকে বলে, বা ইংলিশে বলে অ্যাপারচার কাকে বলা হয়? গোলীয় দর্পণের প্রান্তবিন্দু দুটির সংযোগ সরল রেখাংশকে ওই দর্পণের উন্মেষ বলা হয়। বোঝা গেছে? হ্যাঁ, খুব সোজা। এই পাঁচটা জিনিস 1, 2, 3, 4, 5টা, এই 5টা জিনিস যেন সবার পুরো মাথার মধ্যে গেঁথে যায়। ঠিক। এরপরে আমরা কি পড়বো? চলো এবার সিঙ্গেল জিনিসপত্র পড়ি। ঠিক, এবার আমরা কি পড়বো? এবার দেখো কি পড়ছি,
এটাকে বলা হচ্ছে কি, তোমাদের আগে আগে এঁকে নাও, এটাকে বলা হচ্ছে গিয়ে অবতল দর্পণ। কি বলে এটাকে? অবতল দর্পণ। এই যে এরকম কনকেভ মিরর বা অবতল দর্পণ, ঠিক আছে। তার এই পয়েন্টটাকে কি বলে বলো দেখি, সবাই আমার সাথে সাথে বলো দেখি, এই পয়েন্টটাকে কি বলে? এটাকে বলা হয়, কি বলা হয়? মেরু বা ইংলিশে পোল। এই পয়েন্টটাকে কি বলা হয়? সেন্টার, সেন্টার অফ কার্ভেচার, বা ইংলিশে বলা হয়, কি বলা হয়? বক্রতা, এই বাংলায় বলা হয় বক্রতা কেন্দ্র, ঠিক। এই ডিস্টেন্সটা কত? সি আর পি এর মধ্যে ডিস্টেন্সটা কত? আর এই আরটাকে কি বলা হয়? বক্রতা, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ হয়েছে। এই কটাই ছিল। আর এই যে এই অ্যাক্সিসটা যেটাকে আমি টানলাম, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রধান, প্রধান অক্ষ, প্রধান অক্ষ। বোঝা গেছে? বোঝা গেছে এই কটা জিনিস, ঠিক। এবার দেখো যেটা বলছি আমি, যদি থাক এটা, দেখো যদি আমরা, এটা দেখা গেছে বিজ্ঞানীরা, এটা একটা একটা কি, এটা তোমরা দেখতে পাবে, বিজ্ঞানীরা কি এমনি নর্মালি দেখতে পাবে যে যদি এটাকে কি বলে? এটাকে বলা হয় অবতল দর্পণ। যদি অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষ যেরমভাবে গেছে প্রধান অক্ষের সমান্তরাল, মানে একইভাবে যদি কোনো লাইন আমরা টানি, প্রধান অক্ষ যেরমভাবে গেছে সেম টু সেম, একইভাবে যদি কোনো একটা লাইন আমরা যদি অবতল দর্পণ যদি ইনসিডেন্ট করাই বা আপাদন করাই, তাহলে আমরা দেখতে পাবো এই রশ্মিটা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাবে, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাবে। যদি ধরো যে এই পয়েন্ট থেকেও যদি আমরা প্রধান অক্ষের সমান্তরালে যাই, সবসময় প্রধান অক্ষের সমান্তরাল হচ্ছে না, তখনও দেখবো কোন পয়েন্ট দিয়ে যাবে? এই পয়েন্ট দিয়েই যাবে। বোঝা গেছে? বোঝা গেছে? এবার যদি ধরো যে এই নিচ থেকে যদি করি, এই নিচ থেকে যদি করি, তখনও দেখবো কোথা থেকে যাবে? এই একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাবে। বোঝা গেছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি এটাকে একটু পরিষ্কারভাবে বানাই, একটু পরিষ্কারভাবে বানাই। ধরো যে এটা হচ্ছে গিয়ে অবতল দর্পণ, এটা হচ্ছে গিয়ে অবতল দর্পণ, ঠিক। এবার অবতল দর্পণের প্রধান অক্ষ কোনটা? অবতল দর্পণের প্রধান অক্ষ কোনটা? পি আর সি এর মধ্যে যে লাইনটা সোজা যায় সেটাকে বলে প্রধান অক্ষ। এবার এই প্রধান অক্ষর সমান্তরাল, প্রধান অক্ষর সমান্তরাল যদি কোনো রশ্মি কোনো ইয়েতে কি বলে ওর নাম, আমাদের কি বলে নাম, অবতল দর্পণে যদি আপাতন হয়, যদি অবতল দর্পণে আপাতন হয়, তাহলে আমরা দেখতে পাই যে এই রশ্মিটা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাবে, রশ্মিটা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাবে। যদি আমরা নিচেও যদি করাই, তখনও দেখবো রশ্মিটা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাবে। আর উপরেও যদি করাই এরকম, তখনও দেখবো কি এই পয়েন্ট থেকেই যাচ্ছে, তখনও কি দেখবো? এই পয়েন্ট থেকেই যাচ্ছে। বোঝা গেছে? বোঝা গেছে? এবার এই পয়েন্টটা, এই যে একটা পয়েন্ট থেকেই যে যাচ্ছে, এই যে একটা পয়েন্ট থেকেই যাচ্ছে, এই পয়েন্টটাকে বলা হয়, কি বলা হয়? অবতল দর্পণের ফোকাস বা মুখ্য ফোকাস। এই পয়েন্টটাকে কি বলা হয়? অবতল দর্পণের, এই পয়েন্টটাকে বলা হয় অবতল দর্পণের মুখ্য স্পেলিং, ঠিক আছে ভাই সাহেব, স্পেলিংয়ে আমার দাঁত ভেঙে যায়। হ্যাঁ, মুখ্য ফোকাস, ফোকাস 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 ফোকাস। বোঝা গেছে কোন পয়েন্টটাকে বলা হয়? তাহলে এই পয়েন্টটাকেই বলা হয় অবতল দর্পণের মুখ্য ফোকাস, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এফ দিয়ে ডিনোট করি। যেটাকে আমরা কি দিয়ে সবসময় ডিনোট করি? এফ দিয়ে। কি দিয়ে? এফ, এফ ফর ফোর্স, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে? এবার এইটা তো দাদা বুঝলাম, তাহলে দাদা তোমরা এটা তাহলে একটু লিখে নাও, এটা প্রথমে আঁকো, এটা প্রথমে আঁকো, এটা এঁকেছো, মানে এত নোংরাভাবে আঁকবে না, কিরমভাবে আঁকবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদের বোঝার জন্য এত নোংরা করে এঁকেছি, তুমি একটু ভদ্রভাবে আঁকবে। কিরমভাবে আঁকবে দেখাচ্ছে আঁকাটাও। দেখো আলোতে সব কিন্তু আঁকা, যে যত ভালো আঁকবে তা বলে একদম হতে হবে না, লিওনার্দো দি ভিঞ্চি সেটাও হতে হবে না, নর্মাল আঁকলেই হবে। এটা পি, এটা সি, এটা পি, এটা সি। এবার কি, যদি এটা সমান্তরালে কোনো একটা রশ্মি যায়, গিয়ে এই পয়েন্টটা থেকে আসবে। উল্টোও যদি হয়, ধর যে এরকম যাচ্ছে, হ্যাঁ, উল্টোও যদি হয় এরকমের সমান্তরালে গেল, গিয়ে এই দিক থেকে যাবে।
এই অ্যারো কিন্তু দেবে, এই অ্যারোগুলো কিন্তু দেবে, হ্যাঁ, নাহলে কিন্তু আমাদের পরীক্ষায় মার্কস দেয় না, ঠিক, এই অ্যারোগুলো দেবে। তাহলে এই পয়েন্টটাকে কি বলা হয়, এফ বা মুখ্য ফোকাস। এই পয়েন্টটাকে কি বলা হয়, এফ বা মুখ্য ফোকাস। এটা আঁকবে, এটাই এঁকে লিখো, এটাকে মুখ্য ফোকাস বলে, ঠিক আছে। এরকম অ্যারো দিয়ে লিখতে পারো যে এটা হচ্ছে কি এফ, হচ্ছে গিয়ে অ্যারো না দিয়েও লিখতে পারো যে এফ হচ্ছে কি মুখ্য ফোকাস, ঠিক। এবার এটা ডেফিনেশন তো তাদের কিছু একটা আছে, তুমি এটা করলে এটাই আমাদের ডেফিনেশন। কি ডেফিনেশন? ডেফিনেশন হচ্ছে গিয়ে একগুচ্ছ আলোকরশ্মি, একগুচ্ছ আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে, এ দেখো প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে যদি কোনো একটি অবতল দর্পণে পড়ে, যদি কোনো একটি অবতল দর্পণে পড়ে, অবতল দর্পণে যে পড়েছে ওটাই বলছে, কোনো একটি অবতল দর্পণে ইনসিডেন্ট করে, যেটাকে ইংলিশে বলে ইনসিডেন্ট করা, সেটাকে বলে পড়া, পড়েছে পড়ে, তবে ওই রশ্মিগুচ্ছ, তবে ওই রশ্মিগুচ্ছ লেখো, তারপরে লেখাটা একবার পড়বে, দেখবে টুক করে বুঝতে পেরে যাবে। কি লেখো, একগুচ্ছ রশ্মি, একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে যদি কোনো একটি অবতল দর্পণে পড়ে, যদি কোনো একটি অবতল দর্পণে পড়ে, তবে ওই রশ্মিগুচ্ছ, তবে ওই রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে ওই দর্পণের, ওই দর্পণের প্রধান অক্ষের উপর অবস্থিত, প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়। এই যে নির্দিষ্ট বিন্দুতে এসে যে মিলিত হয়, ঠিক, যাকে অবতল দর্পণের মুখ্য ফোকাস বলে, যাকে অবতল দর্পণের মুখ্য ফোকাস বলে। বোঝা গেছে কি লিখলাম, কি লিখলাম বুঝতে পেরেছো? একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে যদি কোনো একটি অবতল দর্পণে পড়ে, তবে ওই রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে ওই দর্পণের প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়, নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়। তাহলে এই বিন্দুটাকেই বলা হয় অবতল দর্পণের মুখ্য ফোকাস। খুব সোজা, এটা কিন্তু কোশ্চেনে আসে যে অবতল দর্পণের মুখ্য ফোকাস কি, তখন এটা লিখে দিতে পারবে। খুবই সোজা, খুবই সোজা, হ্যাঁ, ছিল কিনা বলো এটা সোজা, ঠিক আছে। এবার নেক্সট কি, উত্তল দর্পণের মুখ্য ফোকাস। এবার কি, উত্তল দর্পণের মুখ্য ফোকাস। এবার উত্তল দর্পণ কিরকম দেখতে হয় দাদা, এরকম উত্তল দর্পণ দেখতে হয়, এইদিকে রাফ, এই পার্টটা, তারপর চকচক, চকচকের দিক এই পার্টটাতে একটু না, আর একটু ভালো করে রাখতে হবে। হয়েছে, সি সি হয়ে গেছে এটা, ঠিক আছে। তো উত্তল দর্পণের এই পয়েন্টটাকে কি বলা হয়, পুরো সেম টু সেম, উত্তল দর্পণ এই পয়েন্টটাকে কি বলা হয়, মেরু বলা হয়, ঠিক। উত্তল দর্পণের এই পয়েন্টটাকে কি বলা হয়, সেন্টার বলা হয়, কি বলা হয়, সেন্টার বলা হয়, বা সেন্টার অফ কার্ভেচার, বা বাংলায় বলা হয় বক্রতা কেন্দ্র, ঠিক হয়েছে। এবার তাহলে এই দুটো পয়েন্টকে যোগ করে দিলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় প্রধান অক্ষ, এটাকে বলা হয় প্রধান অক্ষ। এবার দেখো, এবার তাহলে এই দিক থেকে যদি কোনো, এই দিক থেকে যদি কোনো আলোক রশ্মি আসে, তাহলে তো রিফ্লেক্ট করবে না। এদিক থেকে যদি কোনো আলোক রশ্মি আসে তাহলে তো রিফ্লেক্ট করবে না, কারণ এই দিকটা তো কি বলার নাম, এই দিকটা তো স্মুথ নয়, মানে এই দিকটা তো আয়নাটা লাগানো নেই, আয়না তো লাগানো আছে এই দিকটাতে, তাই তো। তাহলে কি এই দিক থেকে করলে হবে না, তাহলে এই দিক থেকে করলে তো সেই অবতল দর্পণও হয়ে যাচ্ছিল, তাই না। তাহলে কি এটা উল্টো, দেখো, তাহলে এই দিক থেকে আলোক রশ্মি আসতে হবে, কোন দিক থেকে, সরি, কোন দিক থেকে, এই দিক থেকে আলোক রশ্মি আসতে হবে, এবং এটাকেও, এবং এই আলোক রশ্মিটাকেও প্রধান অক্ষের সমান্তরাল হতে হবে। দেখো প্রধান অক্ষের সমান্তরাল দেখতে পাচ্ছ, হ্যাঁ। এবার প্রধান অক্ষের সমান্তরাল হয়ে তাহলে কি হবে, এইটা দেখো এইখানে পড়ার পরে এটা কিরমভাবে বেরোবে, এখানে এটা পড়ার পরে এরকমভাবে বেরিয়ে যাবে, তাই না। এটা এরমভাবে আসবে, এসে এই দিকেই তো বেরোবে রিফ্লেক্ট করে, থরি এটাকে ছেদ করে থরি ওই দিকে চলে যাবে, ছেদ করে থরি যাবে, যাবে না। কিন্তু এই যে এইদিকে বেরিয়ে গেল, দেখো এবার এইটাকে যদি পিছনের দিকে আমরা কল্পনা করি, দেখো কল্পনায় বাঁচে দুনিয়া, জানো তো, তাই যদি এটাকে যদি আমরা পিছনের দিকে কল্পনা করি, ঠিক আছে, পিছনের দিকে কল্পনা করলে দেখতে হবে এটা প্রধান অক্ষে একটা পয়েন্টে এসে মিশছে, এটা প্রধান অক্ষে একটা পয়েন্টে এসে মিশছে। সেম যদি আমরা অন্য একটা লাইটকে, অন্য একটা রশ্মিকে প্রধান অক্ষের সমান্তরাল নিয়ে এলাম, প্রধান অক্ষের সমান্তরাল নিয়ে এলাম, নিয়ে এসে উত্তল দর্পণের সাথে কি করলাম, উত্তল দর্পণে ফেললাম বা ইনসিডেন্ট করালাম, তাহলে দেখবে এটাও কীরকম বেরোবে, এরকম বেরিয়ে যাবে, এটাও এরকম বেরিয়ে যাবে, সেম বেরোচ্ছে, দেখো এটাও যেরকম বেরিয়েছে এরকম সেম। এবার
তাহলে এইটাকেও যদি পিছনের দিকে আবার বাড়াই, কল্পনা করি, এটাকেও যদি পিছনের দিকে কল্পনা করি, তাহলে কী হবে দেখবে, তাহলে দেখতে পাবো আমরা এটাও এই পয়েন্টটাতেও এসে মিলছে, এই কল্পনার লাইনটা এই পয়েন্টটাতেই এসে মিলছে। মনে হচ্ছে যেন, দেখো যদি এই দুটোকে ভুলে যাও, ঠিক আছে, এই যে এইটাকে এই লাইনটাকে আর এই লাইনটাকে ভুলে যাও, দেখো মনে হচ্ছে না এই পয়েন্টটা থেকে এই দুটো লাইনই বেরোচ্ছে, মনে হচ্ছে না এই লাইনটা থেকে এই দুটো লাইনই বেরোচ্ছে। হ্যাঁ, এটাকে বলা হয় কি বলা হয়, অভিসারী রশ্মি। ছেড়ে দাও ওসব, ছেড়ে দাও, অত নামটা আমি পরে বলে দিচ্ছি। এই পয়েন্টটাকে বলা হয় কি বলা হয়, উত্তল দর্পণের মুখ্য ফোকাস। এই লাইনটাই কি বলা হয়, উত্তল দর্পণের মুখ্য ফোকাস। বোঝা গেছে কি করলাম? তাহলে এই আঁকাটা আগে তোমরা আঁকো, তারপর লেখো, আমি ডেফিনেশনটা বলছি, আঁকো। এঁকেছো? হ্যাঁ, এবার লেখো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ, ঠিক আছে, কোনো উত্তল দর্পণের ওপর আপাতিত হলে প্রতিফলনের পর এর প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এটি প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে। অপসৃত হওয়া মানে এই যে মরছে না, এই পয়েন্ট থেকে বেরোচ্ছে, এই বেরোনোটাকে বলা হয় অপসৃত। কি বলা হয়? অপসৃত। স্পেলিংটা ঠিক লিখেছি কিনা আমাকে দেখিনি। মুখ্য অক্ষ থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। হ্যাঁ, ঠিক লিখেছি, অপসৃত স্পেলিং। অপসৃত মানে কি, এই পয়েন্ট থেকেই বেরোচ্ছে, মনে হচ্ছে না এই পয়েন্টটা থেকেই বেরোচ্ছে। হ্যাঁ, হয়, ঠিক আছে, অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুকেই উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলা হয়। এগুলো কিন্তু ডটেড লাইন, ঠিক। এই বিন্দুকে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলা হয়। লিখেছো। তাহলে দুটো ডেফিনেশন লেখা হলো, একটা কি অবতল দর্পণের মুখ্য ফোকাস, আর একটা কি উত্তল দর্পণের মুখ্য ফোকাস। ঠিক হয়েছে। এবার চলে আসো উত্তল দর্পণ অবতল তল, মানে ফোকাস তল কাকে বলে? কি ফোকাস তল কাকে বলে দাদা? এই দেখো, এই লাইটগুলো আমরা একদম যেটাকে বলে আমরা উপাক্ষীয় রশ্মি হিসেবে এই লাইটগুলোকে মানি। মানে উপাক্ষীয় রশ্মি কাকে বলে? ধরো যে এটা একটা আয়না, এটার খুব কাছাকাছি, মানে এটাকে আমি জুমড ভার্সনে তোমার কাছে দেখাচ্ছি। যদি আমি তোমাকে জুমড ভার্সনে না দেখাতাম, তাহলে এটা আসলে কিরকম? এটা ধরো যে একটা প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ। এই রশ্মিটা প্রধান অক্ষের একদম কাছে, একদম মানে এই যে আমি যে আঁকছি তোমরা দেখতে পাচ্ছ না নিশ্চয়ই, অন্য কালি দিয়ে করি। প্রধান অক্ষের এত কাছে, কত কাছে? এত কাছে, মানে মনে হয় যেন একদম পুরো মিশে গেছে, কিন্তু এটার মধ্যে একটু গ্যাপ আছে, ঠিক আছে। এই রশ্মিগুলো সব কটা এরকমই রশ্মি, এইটা এগুলো এরকমই রশ্মি। কিন্তু যদি রশ্মিগুলো এরকম রশ্মি হয়, এগুলোকে বলা হয় কি বলা হয়? একদম কাছাকাছি যে রশ্মিগুলো, সেগুলোকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। এগুলো যদি উপাক্ষীয় রশ্মি না হয়, মানে যদি আসলে এগুলো এরকম ডিস্টেন্সে থাকে, তাহলে আমরা কি দেখতে পাবো? এই রশ্মিগুলো একটা নির্দিষ্ট একটা তলের মধ্যে থাকে, দেখবে একটা নির্দিষ্ট তল, বা এটাকে একটা যদি আমি চতুর্ভুজের মতো আঁকতে পারি কিছু একটা, দেখবে এরকম একটা তলের মধ্যে থেকে রশ্মিগুলো যাচ্ছে, একটা নির্দিষ্ট লাইনের মধ্যে থেকে, তলের মধ্যে থেকে, ঠিক আছে। এইটাকেই বলা হয় কি বলা হয়? ফোকাস তল। এটাকেই বলা হয়। এটার ক্ষেত্রে এই জায়গাটাতে এরকম হবে, এটাকে বলা হয় ফোকাস তল। এটার ক্ষেত্রেও এরকম একটা জায়গাকে বলা হয় কি বলা হয়? ফোকাস তল। ঠিক আছে, বোঝা গেছে কি বলতে চাইছি আমি? উপাক্ষীয় রশ্মি না হলে তাহলে একটু লিখে নাও ওটার ডেফিনেশনটা। কোনো গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে কল্পিত তল, যা ওই দর্পণের প্রধান অক্ষের ওপর লম্ব, তাকে ওই গোলীয় দর্পণের ফোকাস তল বলে। এখানে অন্য জিনিস বলেছে, কিন্তু একই ব্যাপার, ছেড়ে দাও, তুমি এটা লেখো। কি বলছে এখানে উল্টো জিনিস বলেছে। এখানে বলছে ফোকাসের মধ্যে থেকে যদি আমরা কোনো একটা, ধরো যে এটা ফোকাস, তো এই ফোকাসের মধ্যে থেকে যদি আমরা এরকম একটা তল অনুভব করি, মানে
একটা লাইনকে, একটা তলকে, এটা একটা তল তো, হ্যাঁ, এই তলটাকে যদি আমরা এই ফোকাসের মধ্যে থেকে যদি আমরা নিয়ে চলে যাই, ঠিক আছে, এই তলটাকে বলা হয় ওই এটার মানে এই কী বলে এই দর্পণের ফোকাস তল। ঠিক, তাহলে কি ফোকাস তল কাকে বলে? কোনো উত্তল দর্পণের, ওটাকে বলে, আমি যেটাকে বলছিলাম, এই যে আমি যে বলছিলাম উপাক্ষীয় রশ্মি যদি না হয় ওটাকে বলা হয় গৌণ ফোকাস। কী বলা হয় ওটাকে? গৌণ ফোকাস। ঠিক আছে, হ্যাঁ বোঝা গেছে গৌণ ফোকাস কাকে বলে। হ্যাঁ, এবার কি বলছি? ফোকাস তল। তুই লেখো লেখো লেখো, ফোকাস তল কাকে বলে? ফোকাস তল কাকে বলে? ফোকাস তল কাকে বলে দাদা? ফোকাস তল বলতে বোঝায় কোনো গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে কল্পিত তল যা ওই দর্পণের প্রধান অক্ষের ওপর লম্ব হয়, ওই দর্পণের প্রধান অক্ষের ওপর লম্ব, তাকে ওই গোলীয় দর্পণের ফোকাস তল বলা হয়। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, এবার দুটো তিনটে কথা, হ্যাঁ দুটো তিনটে একটু নিয়ম বলি তোমাদেরকে। এবার আমরা যেগুলো আঁকবো ঠাকবো, ঠিক, সেগুলো দুটো তিনটে নিয়ম বলে দিই তোমাদের। কি নিয়ম? দেখো, এটা হচ্ছে কি আমাদের অবতল দর্পণ। আমরা বেশিরভাগ অবতল দর্পণ ব্যবহার করি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ এরকম হয় দেখতে। এটাকে কি বলা হয় বলো দেখি? পি, বা যেটাকে বলা হয় মেরু, এটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার বা বাংলায় কি বলা হয়? বক্রতা কেন্দ্র। ঠিক, এটাকে বলা হয়, এটাকে কি সোজা হয়েছে লাইনটা, সাবাস। এটাকে বলা হয় প্রধান অক্ষ। ঠিক, বোঝা গেছে? এটাকে বলা হয় মুখ্য ফোকাস। বোঝা গেছে? ঠিক, এবার যদি কোনো রশ্মি, হ্যাঁ ঠিক আছে ধরো এটা বলার আগে একটা কথা বলে দিই। ধরো যে এটা তো কোনো একটা সরল সরল দর্পণ, এটাকে কি একটা সরল দর্পণ, ঠিক, এটা একটা আয়না। ঠিক, এবার এই আয়নার উপরে ধরো যে কোনো একটা রশ্মি এরমভাবে পড়ছে, এই আয়নার উপরে কোনো একটা রশ্মি এরমভাবে পড়ছে। ঠিক, আয়নার উপরে এরমভাবে পড়ছে, পড়ে রিফ্লেক্ট হয়ে কিরমভাবে যাচ্ছে? এরমভাবে চলে যাচ্ছে ওইদিকে, রিফ্লেক্ট হয়ে ওরমভাবে ওইদিকে চলে যাচ্ছে। হয়েছে? বোঝা গেছে? তাহলে এই আয়নার উপর আমরা একটা লম্ব কল্পনা করব। কি কল্পনা করব দাদা? লম্ব কল্পনা করব। লম্ব মানে কি? এই আয়নার 90 ডিগ্রিতে একটা রেখা কল্পনা করব, 90 ডিগ্রিতে একটা রেখা কল্পনা করব। ঠিক আছে, এবার এই যে আসছে, যে রশ্মিটা আসছে, সেটার এই 90 ডিগ্রিটার সাথে যে কোণ তৈরি হবে, এই 90 ডিগ্রিটার সাথে সেটার যে কোণ তৈরি হবে, সেটাকে বলা হয়, এইটাকে বলা হয় আপাতন কোণ। কি বলা হয়? আপাতন কোণ। এবং যেটা বেরাচ্ছে, যে রশ্মিটা বেরাচ্ছে বা প্রতিফলিত রশ্মি, এটাকে বলা হয় আপাতন রশ্মি। এটাকে কি বলা হয়? যে রশ্মিটা আসছে, এটা কিন্তু খাতায় একটু লিখে রাখো, হ্যাঁ, এইটা আগে পরে পড়াচ্ছি, তুমি এইটা একটু কিন্তু খাতায় লিখে রাখো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে কি বলা হয়? যেটা আসছে সেটাকে বলা হয় আপাতন রশ্মি। ঠিক আছে, আপাতন রশ্মি। ঠিক, এবং যেটা যাচ্ছে সেটাকে কি বলা হয়? প্রতিফলিত রশ্মি। ঠিক, প্রতিফলিত রশ্মি। এবার এইটা যেই 90 ডিগ্রিটার সাথে যে কোণ তৈরি করে, সেটাকে বলা হয় আপাতন কোণ। সেটাকে কি বলা হয়? আপাতন কোণ। এবং প্রতিফলিত রশ্মিটা যেই 90 ডিগ্রিটার সাথে, এটাকে কি বলে? উলম্বটার সাথে যে কোণ তৈরি করে, সেটাকে বলা হয়, দাদা? সেটাকে বলা হয় প্রতিফলন রশ্মি। কি বলা হয়? প্রতিফলন। হ্যাঁ, এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত কোণ। না, এটা কি বলে? আপাতন কোণ,
প্রতিফলন কোণ আপাতন কোণ ইজ ইকুয়াল টু, ধরো এক সেকেন্ড এটার নামটা ভুলে যাচ্ছি, আর হ্যাঁ প্রতিফলন কোণ, ঠিকই তো বলছি। কি বলা হয় এটাকে? প্রতিফলন কোণ। কি বলা হয়? প্রতিফলন কোণ। বোঝা গেছে? যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি প্রতিফলন কোণকে, এবং আপাতন কোণকে আই দিয়ে ডিনোট করি। বোঝা গেছে? আপাতন কোণের ইংলিশ হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাই আই দিয়ে ডিনোট করি। আর প্রতিফলন কোণের ইংলিশ হচ্ছে কি রিফ্লেকশন অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, তার জন্য এটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার, পুরো ক্লিয়ার। হ্যাঁ, এই দুটো কোণ বোঝা গেছে। এটাকে উলম্ব বলে, এই তলের উলম্ব। এবার তোমরা ছোটোবেলায় সব জায়গায় পড়েছো, ছোটোবেলায় মানে ক্লাস 8-এ তোমরা যখন আলো পড়েছো তখন পড়েছিলে একটা সূত্র, যেটাকে বলে কোনো তলের মধ্যে, কোনো তলে যদি আপাতিত রশ্মি প্রতিফলন হয়, ঠিক আছে, এরকম যদি প্রতিফলন হয়, তখন আপাতন কোণ ও আপাতন কোণ ইজ ইকুয়াল টু হবে প্রতিফলন কোণ। আপাতন কোণ সবসময় কার ইজ ইকুয়াল টু হবে? কার সমান হবে? প্রতিফলন কোণ। এটা তোমরা ছোটোবেলায় পড়েছো। হ্যাঁ, যদি নাও পড়ে থাকো এখন জেনে নাও কি হয় সবসময়। আপাতন কোণ সর্বদা কোনো প্রতিফলনের ক্ষেত্রে, এটা তো প্রতিফলন, আলোর এটা প্রতিফলন হচ্ছে, তো কোনো প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয়। আপাতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয়। বোঝা গেছে? এটা মাথায় থাকবে। হ্যাঁ, এটা মাথায় থাকবে। হলো। এবার আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে সেটা কীরকমভাবে দেখবো? গোলীয় দর্পণের ক্ষেত্রে সেটা আমরা এই উলম্বটা কীভাবে আঁকবো? দেখো, এটা একটা গোলীয় দর্পণ, এটাকে কি বলা হয়? এটা কি দর্পণ বলবো এটাকে? দেখো সূর্যের মতন আছে, এটাকে আপাতন কোণ বলে, অবতল দর্পণ বলে। কি বলে এটাকে? অবতল দর্পণ। ঠিক হয়েছে? এবার এটা ধরো যে সেন্টার অফ কার্ভেচার, এটা ধরো যে পোল। ঠিক হয়েছে? এটা ধরো যে পোল। এবার এটার মধ্যে ধরো যে কিছু একটা রিফ্লেক্ট করছে, এটার মধ্যে কিছু একটা, কোনো একটা রশ্মি এসে পড়লো, এটার ওপর কোনো একটা রশ্মি এসে পড়লো, কি বলে ইনসিডেন্ট করলো, ঠিক আছে, বা আপাতন হলো কোনো একটা রশ্মি। এবার এইটার কোণটা আমি কীভাবে মাপবো? এইটার কোণটা আমরা এইটার এই যে গোলটা আছে, এই গোলটার পারপেন্ডিকুলারলি, বা বাংলায় বলে উলম্বভাবে, এই গোলটার থেকে একটা লম্ব টানবো, এই গোলটার মধ্যে একটা লম্ব টানবো, মানে যেই পয়েন্টে ইনসিডেন্ট করছে সেই পয়েন্টটার মধ্যে একটা লম্ব টানবো। ঠিক, এবার এই লম্ব সমান তারপর এটাকে বের করবো। ঠিক আছে, তখন কি করবো? এই কোণটাকে তখন বলা হয়, কি বলা হয়? আপাতন কোণ, এবং এই কোণটাকে তখন বলা হয় প্রতিফলন কোণ। বোঝা গেছে? এটার ক্ষেত্রে, এটা অবতল দর্পণের ক্ষেত্রে কীরকম হবে? এবার উত্তল দর্পণের ক্ষেত্রে দাদা একটু দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে কীরকম হবে দেখো। উত্তল দর্পণ এরকম দেখতে হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে ধরো যে কিছু একটা ইনসিডেন্ট হলো, কিছু একটা এটার মধ্যে ইনসিডেন্ট করলো, ঠিক এরকমভাবে। তো এবার এই বাইরের অংশটার 90 ডিগ্রিতে আমরা একটু লম্ব আঁকবো। প্রথমে বাইরের অংশটার 90 ডিগ্রিতে একটা লম্ব আঁকবো। হলো, বাইরের অংশটার ক্ষেত্রে এই পয়েন্টটার। এবার এইটা তার এই পয়েন্ট, এটা আই, তাহলে এটা আই মানে এটাকে বলা হয় আপাতন কোণ। এবার এইটারই যেটা আই এর যা মান হবে সেই মানের সাথে এটা এরকম বেরোবে, তাহলে এটা আর হবে। বোঝা গেছে? মানে প্রতিফলনের, এটা বুঝতে পেরেছো? সবসময় কি হয়? আপাতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। আপাতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হয় প্রতিফলনের ক্ষেত্রে। বোঝা গেছে এবার এটা? এটাই আমরা সব জায়গায় ইউজ করব। ঠিক, এবার ওই যে আমরা দেখলাম না ফোকাস থেকে যাচ্ছে, যখন আমরা দেখলাম না সব কিছু এরকম যে ফোকাস থেকে যাচ্ছে, সেখানেও কিন্তু আপাতন কোণ প্রতিফলন কোণ সর্বদা সমান হবে, কারণ এটাই হচ্ছে কি প্রতিফলনের সূত্র। 1 নম্বর, এটাই হচ্ছে প্রতিফলনের সূত্র। বোঝা গেছে খুব ভালো করে? হ্যাঁ, এবার আমরা পড়বো, দেখো তোমরা যদি কোনো একটা উত্তল দর্পণ বা অবতল দর্পণ যদি একটা কল্পনা করো, একটা অবতল দর্পণই কল্পনা করলে, ঠিক আছে, এটা অবতল দর্পণ। ঠিক, একটা কি অবতল দর্পণ, ঠিক আছে। এবার এই অবতল দর্পণের এটা হচ্ছে সি, কিছু একটা নিয়ম, কিছু নিয়ম হয়, ঠিক আছে, এই প্রতিফলনের কিছু নিয়ম হয়, ঠিক আছে। কি হয় নিয়ম? একটা নিয়ম কি? একটা নিয়ম তো বললাম,
যদি কি বলেন নাম প্রধান অক্ষে যদি সমান্তরাল যদি কোনো রশ্মি এসে ইনসিডেন্ট হয় বা সমান্তরাল কোনো রশ্মি এসে যদি এটার মধ্যে ধাক্কা খায়, তাহলে সেটা কোথা থেকে যাবে? এর ফোকাস থেকে যাবে। তাহলে কার মধ্যে থেকে যাবে? ফোকাস থেকে যাবে। এক নম্বর হলো। দ্বিতীয় কি, যদি কোনো রশ্মি ফোকাস থেকে, মানে দেখো উল্টোটা, যদি এইটা থেকে এরকম হয়ে যদি ফোকাস থেকে আসে, যদি এটা হয় তাহলে তার উল্টোটাও সঠিক। যদি কোনো রশ্মি ফোকাস থেকে যায়, যদি কোনো রশ্মি ফোকাস থেকে গিয়ে ইয়েতে ধাক্কা খায়, কি বলে, আয়নাতে যদি ধাক্কা খায়, দর্পণে যদি ধাক্কা খায়, তাহলে সেই রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে বেরোবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো এই জিনিসটা? এবার আরেকটা কথা দাদা, যদি কোনো রশ্মি সেন্টার অফ কার্ভেচার বা যেটাকে বাংলায় বলে বক্রতা কেন্দ্রের মধ্যে থেকে গিয়ে ইয়েতে ধাক্কা খায়, কি নাম আমাদের অবতল দর্পণে ধাক্কা খায়, তাহলে সেই রশ্মিটা সেমভাবেই ফিরে আসে। কারণ কি দাদা? কারণ আমরা জানি কোনো গোলক বা কোনো বৃত্তের কোনো রেডিয়াস বা কেন্দ্র বা ব্যাসার্ধ সর্বদা সেই বৃত্তের সাথে সমকোণ উৎপন্ন করে। সর্বদা সেই বৃত্তের সাথে এই ডিগ্রিটা এইটা হচ্ছে গিয়ে কত? 90 ডিগ্রি হয় সবসময় কি হয়? 90 ডিগ্রি। তাই দেখো, এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি যদি ধাক্কা খায়, তাহলে এইটা থেকে আমি যদি উলম্ব আঁকি, তাহলে এরই সমান হবে, এটারই সমান হবে, তাই না? এবার এটা যদি সমান হয়, তাহলে দেখো আপাতিত রশ্মি, আপাতন কোণ ও প্রতিফলন কোণ তাহলে সমান, সমান, এবং দুটোই কি? জিরো। এটার ক্ষেত্রে কি? দুটোই জিরো। এটার ক্ষেত্রে কি হচ্ছে? দুটোই জিরো হচ্ছে। তার জন্য কি হচ্ছে? যেই পথে দিয়ে ওটা যাচ্ছে সেই পথ দিয়েই আবার ফিরে আসছে। আবার ফিরে চলে আসছে। বোঝা গেছে খুব ভালো করে এটা? বোঝা গেছে? তাহলে কি সেন্টার অফ কার্ভেচার বা বক্রতার কেন্দ্রের মধ্যে থেকে যদি কোনো রশ্মি গিয়ে ইয়েতে কি বলেন না দর্পণে গিয়ে যদি ধাক্কা খায়, তাহলে কি সেটা সেম জায়গা থেকেই সেম পথেই আবার কি ফিরে আসবে। ফিরে আসে। বোঝা গেছে? হ্যাঁ, খুব সোজা ছিল এটা। বোঝা গেছে? হ্যাঁ, তো চলো এবার নেক্সট লাস্ট টপিক, ঠিক আছে? আজকের লাস্ট টপিক কি? উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি কাকে বলে দাদা? উপাক্ষীয় রশ্মি কাকে বলে? যেটাকে আমি বললাম এক্ষুনি, ওই যেগুলো একদম ছোট যে রশ্মিটা আমরা এখানে যে ছোট রশ্মিগুলো যেগুলোকে ইউজ করি, সেগুলোকে বলা হয় কি? উপাক্ষীয় রশ্মি। বোঝা গেছে? যেটাকে ইংলিশে বলা হয় প্যারাক্সিয়াল রেজ। কি বলা হয়? প্যারাক্সিয়াল রেজ। বোঝা গেছে? কি তাহলে উপাক্ষীয় রশ্মি একটু ডেফিনেশনটা লিখে নি। দর্পণের প্রধান অক্ষের নিকটবর্তী, লেখো উপাক্ষীয় রশ্মি বলে এরকম গোল গোল করে, এটাকে কি বলে? এই সাইনটাকে কি বলে? এটা করে লেখো। কি লিখবে? দর্পণের প্রধান অক্ষের নিকটবর্তী আপাতিত রশ্মি সমূহকে বা রশ্মি বলে না এটাকে, রশ্মি সমূহকে উপাক্ষীয় রশ্মি বলে। হয়েছে? এবার চলো আমি তোমাদের একটা প্রুফ করি। কি প্রুফ করব? প্রুফ করব হচ্ছে যে এই যে আর মানে রেডিয়াস ইজ ইকুয়াল টু 2 গুণ f, বোঝা গেছে? বা ফোকাস ইজ ইকুয়াল টু r/2। এটাকে এই 2টাকে নিচে চলে যাবে, ফোকাস ইজ ইকুয়াল টু r/2। এটাকে এবার ফোকাস কি করব? এটাকে এবার প্রমাণ করব। ঠিক তো, চলো এটা করি। কি করব দেখি। একটা অবতল দর্পণ আগে আঁকি। অবতল দর্পণ আঁকলাম। এটাকে কি বলে? সেন্টার অফ কার্ভেচার। এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে কি বলে? এটাকে মেরু বলে। এটাকে কি বলে? ফোকাস বলে। এটাকে কি বলে? ফোকাস বলে। ঠিক, এবার লেখো, এটার নাম দিয়ে দিলাম এম ড্যাশ। লেখো
এটাকে প্রধান অক্ষ বলে, প্রধান অক্ষটাও একবার লিখে দাও। ঠিক আছে, এবার লেখো এদের প্রধান অক্ষের সমান্তর উপাক্ষীয় রশ্মি এ বি সুদর্পণের উপর প্রতিফলনের মুখ্য ফোকাস হতো। লেখো যে একটি সমান্তরাল রশ্মিগুচ্ছ, লেখো একটি সমান্তরাল রশ্মিগুচ্ছ, একটি প্রধান অক্ষের সমান্তরাল একটি রশ্মি, লেখো সরি লেখো একটি অবতল দর্পণ এম পি এম ড্যাশ এর ওপর একটি রশ্মি এ বি পথে এসে দর্পণে ধাক্কা খেয়ে দর্পণে প্রতিফলিত হয়ে, লেখো দর্পণে প্রতিফলিত হয়। তারপরে সাইডে লেখো দর্পণে প্রতিফলিত হয় লিখেছো, তারপরে সাইডে লেখো এ বি প্যারালাল কি সিপি, এ বি প্যারালাল সিপি, কারণ সিপি হচ্ছে কি প্রধান অক্ষ, সিপি কি প্রধান অক্ষ, লেখো এ বি প্যারালাল সিপি। ঠিক আছে, লিখেছো। এবার তাহলে কি প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি যদি ধাক্কা খায় তাহলে সেটা কোথা থেকে আসবে, সর্বদা ফোকাস থেকে আসবে। হ্যাঁ, তারপর লেখো ধাক্কা খেয়ে বিএফ পথে চলে যায়। ঠিক আছে, বিএফ পথে চলে যায় লিখলে। এবার দেখো এখান থেকে যদি কোনো একটা উলম্ব আঁকি বা ওই যেটাকে বললাম উলম্ব, তাহলে ওটা কোথা থেকে আসবে, সি থেকে আসবে। সেটা কোথা থেকে আসবে, সি থেকে আসবে, বোঝা গেছে এটা। এবার তাহলে দেখো এবার এ বিটাকে এটা কি এ বি আর সি, এ বি সি এই কোণটার মানে কি, এই কোণটা তাহলে কি আপাতন কোণ, এই কোণটা কি আপাতন কোণ, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, আই দিয়ে ডিনোট করি। এই কোণটা কি প্রতিফলন কোণ, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি, প্রতিফলন কোণকে আমরা আর দিয়ে ডিনোট করি, জানি এটা। এবার দেখো তোমরা সবাই কি পড়েছো, যদি এরকম দুটো লাইন থাকে, যদি লাইন থাকে ওটাকে একটা লাইন দিয়ে, এই দুটোই প্যারালাল লাইন, এই দুটো লাইনই যদি প্যারালাল লাইন হয় তাহলে কি বলে এই কোণটা যত হবে তাহলে এই কোণটাও তত হবে, এরকম তোমরা পড়েছো। এটাকে কি বলা হয়, একান্তর কোণ। কি বলা হয়, একান্তর কোণ, তোমরা পড়েছো এটা। তাহলে দেখো এইখানে এই কোণটা আর এই কোণটা দুটোই একান্তর কোণ, কারণ কি এইটা মানে সিপি আর এবি কি প্যারালাল, তাহলে এখানে কি করতে পারি, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, তাহলে বিসিএফ এই বিন্দুটাকে কি লিখতে পারি, আই লিখতে পারি। বিসিএফ এই বিন্দুটাকে কি লিখতে পারি, আই লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো এই যে ত্রিভুজটা, কোন ত্রিভুজ সিএফবি, এর দুটো কোণ দেখো সমান, কোন দুটো সমান, একটা হচ্ছে গিয়ে বিসিএফ ইজুগাল টু কোনটা, ইজুগাল টু সিবিএফ, দেখো এই দুটো কোণ দেখো সমান, কারণ কি আপাতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান হয়, এবং এই প্রতিফলন কোণ আর এই কোণটা দুটো কি একান্তর কোণ, তার জন্য কি হচ্ছে এই দুটো সমান, এই দুটো কোণ কি সমান, বোঝা গেছে। তাহলে আমরা কি জানি, কোনো ত্রিভুজের যদি দুটি কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজটা কি হবে, ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ত্রিভুজটা কি হবে, সমদ্বিবাহু, বা দুটো বাহু সমান হবে। তাহলে এখানে কোন দুটো বাহু সমান, এইখানে দেখবে এইখানে এই দুটো বাহু, তাহলে কোন দুটো সিএফ, তাহলে বাহু সিএফ ইজুকাল টু কি বিএফ, বোঝা গেছে। হ্যাঁ, সিএফ ইজুকাল টু বিএফ। ঠিক, এবার দেখো যেহেতু কি সিএফ ইজুকাল টু বিএফ বললাম, তাই তো, যেহেতু দেখো এই দুটো পয়েন্ট অনেক কাছাকাছি অবস্থান করছে, কোনটা বিএফ আর বিপি, এই দুটো পয়েন্ট যেহেতু খুব কাছাকাছি, কারণ উপাক্ষীয় রশ্মি আমি বললাম, তার মানে কি এই দুটো খুব কাছাকাছি থাকবে। উপাক্ষীয় রশ্মি বললাম, তাহলে কি এই দুটো খুব কাছাকাছি আছে, যেহেতু এই দুটো খুব কাছাকাছি আছে তাহলে এই যে ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা কি হবে, সমান হবে, মানে সমান নয় প্রায় সমান,
কারণ খুব একদম ছোট, কত খুব মিলিমিটার বা আরও ছোটো যদি কোনো কিছু থাকে মাইক্রোমিটারের দূরত্ব হবে, ঠিক আছে, মানে ডিফারেন্স হবে। তাই আমরা কি বলতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, বিএফ প্রায় ইকুয়াল টু কি এফপি, কি লিখতে পারি এফপি। তাহলে যদি এই দুটো প্রায় ইকুয়াল হয় তাহলে এইখান থেকে লিখতে পারি, সুতরাং সিএফ ইকুয়াল টু লিখতে পারি কি এফপি, সিএফ ইকুয়াল টু কি লিখতে পারি এফপি, মানে এই দুটো মানে সিএফ, এটা হচ্ছে কি সিএফ আর এটা হচ্ছে কি এফপি, তাহলে সিএফ ইকুয়াল টু এফপি লিখতে পারি। হ্যাঁ, এই যে এখান থেকে লিখলাম, কারণ এই দুটো খুব ছোট, তাহলে এটা কি যেহেতু উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, ঠিক আছে। এবার এটা হলো, তাহলে দেখো টোটাল সি থেকে পি মানে এই ডিস্টেন্সটা, টোটাল এই ডিস্টেন্সটা দেখো আমরা কি জানি, সিপি ইজুগাল টু কি আর, সিপি ইজুগাল টু আর জানি তো। হ্যাঁ, আবার দেখো সিপি ইজুগাল টু আরেকটা কেউ জানি, সিপি ইজুগাল টু সিএফ প্লাস এফপি, এটাও জানি, এফপি এটাও জানি, ঠিক। এবার সিএফ আর এফপি, আর দেখো এফপি ইজুগাল টু কি, এফপি ইজুগাল টু এফ, যেটাকে বলে ফোকাস দূরত্ব, যেটা এইখান থেকে এই যে ফোকাস থেকে মেরুর মধ্যেকার যে দূরত্ব সেটাকে বলা হয় ফোকাস দূরত্ব। কি বলা হয়, ফোকাস দূরত্ব। তাহলে কি এই ডিস্টেন্সটাকে বলা হয় কি ফোকাস দূরত্ব, ঠিক। এবার এই দুটো যেহেতু সমান তাহলে এই দুটোই এফ, এটা ইজুগাল টু এফ, এটা ইজুগাল টু এফ, তাহলে এখানে কি লিখতে পারি এফ প্লাস এফ ইজুগাল টু আর, তাহলে এখান থেকে কি লিখতে পারি 2f ইজুগাল টু আর, হ্যাঁ, বা এটাও লিখতে পারি, কি লিখতে পারি এফ ইজুগাল টু আর বাই টু, তাহলে এটা কি প্রমাণ হয়ে গেল, তাহলে এই যেটা বললাম সেটা প্রমাণ হয়ে গেল। বোঝা গেছে কি করলাম। তোমরা অনেকে বলছো দাদা তুমি তো গোজামিল কিসব দিয়ে প্রমাণ তো করে দিলে। না ভাইলো, গোজামিল দিইনি, দেখো এটাই এই উপাক্ষীয় রশ্মি বলেই এইটা ইজুগাল টু এটা আমরা বলতে পারি। বুঝতে পারছো, এখানে শুধু এইটাই একটা মারপেজ, আর কি এটা একটা মারপেজ, আর এই যে একান্তর কোণ, এই ব্যাপারটা লোকে অনেকে পারে না। বোঝা গেছে খুব সোজাভাবে। হ্যাঁ, তাহলে এবার তোমাদেরকে একটু লিখিয়ে দিই ভালো করে। কি লিখবে, লেখো, দাঁড়াও আমি একবার একটুখানি এখানে একবার পড়ে নিই। কী লিখবো, একটি অবতল দর্পণের ওপর প্রধান অক্ষের সমান্তরাল একটি উপাক্ষীয় রশ্মি এ বি দর্পণের ওপর আপাতিত হয়ে প্রতিফলনের পর, হ্যাঁ লেখো একটি অবতল দর্পণের ওপর উপাক্ষীয় রশ্মি এ বি, লেখো উপাক্ষীয় রশ্মি এ বি দর্পণের ওপর আপাতিত হয়ে প্রতিফলনের পর মুখ্য ফোকাস, লেখো প্রতিফলনের পর মুখ্য ফোকাস এফ এর মধ্যে দিয়ে যাবে, ঠিক। এগুলো আমি যত হিজিবিজি করেছি এগুলো মুছে দিচ্ছি, এই আঁকাটা কিন্তু আঁকতেই হবে, ঠিক আছে, এটার সাথে এফ এর মধ্যে দিয়ে যাবে। দর্পণের বক্রতা কেন্দ্র সি এর সাথে বিকে যুক্ত করা হলে বিসি হবে, লেখো বিসি হবে বি বিন্দুতে দর্পণের ওপর লম্ব, যেটাকে আমি বললাম বিসি হবে, দেখো বিসি, তাহলে কি এই বি বিন্দুতে তাহলে কি দর্পণের ওপর লম্ব, এটা বি বিন্দুতে দর্পণের ওপর লম্ব, সেটাই লেখো দর্পণের ওপর লম্ব। কি লিখলে, দর্পণের বক্রতা কেন্দ্র সি এর সাথে বিকে যুক্ত করা হলে বিসি হবে, লেখো বিসি হবে বি বিন্দুতে দর্পণের ওপর লম্ব, হয়েছে, লিখেছো। এবার লেখো এখানে চিত্রানুযায়ী আপাতন কোণ এ বি সি, ইজুগাল টু লেখো প্রতিফলন কোণ সিবিএফ, লিখবে আপাতন কোণ এরম ভাবে লিখবে আপাতন কোণ লেখার পরে লিখবে এটা আপাতন কোণ কোনটা এ বি সি ইজুগাল টু
প্রতিফলন কোণ কোনটা? CBF, CBF। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, এই কথাটা লেখা হলো, লেখা হয়েছে এই কথাটা। হ্যাঁ, এবার লেখো, তারপরে এটার পরে ব্যাকেটে লিখতে পারো, ব্যাকেটে লিখতে পারো, কি লিখতে পারো? প্রতিফলনের সূত্রানুযায়ী, প্রতিফলনের সূত্রানুসারে, প্রতিফলনের সূত্রানুসারে এটা, তাই না? তাহলে লিখতে পারো প্রতিফলনের সূত্রানুযায়ী। ঠিক, লিখলে হয়েছে। এবার লেখো এবং, লিখবে এবং ABC কোণ, কোণ ABC ইজুকাল টু লিখবে কোণ, কোণ কোনটা? BCF বা BCPও লিখতে পারো, বা BCFই লেখো না, কারণ এই কোণটা BCF। বোঝা গেছে? তারপরে ব্র্যাকেটে লিখবে একান্তর কোণ, একান্তর কোণ। বোঝা গেছে? বোঝা গেছে? একান্তর কোণ হয়েছে। একান্তর কোণ। সুতরাং লেখো, সুতরাং, এবার লিখবে সুতরাং, কি লিখবে? এই যে এই পয়েন্টটা, সুতরাং এটা একান্তর কোণ হয়ে গেল। সুতরাং কি লিখতে পারবে তাহলে? CBF, কি লিখেছি দেখো, CBF ইজুকাল টু BCF, ইজুকাল টু BCF। বোঝা গেছে? বোঝা গেছে? সুতরাং কি লিখতে পারি? অর্থাৎ, এবার লেখো অর্থাৎ, অর্থাৎ ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ মানে, ত্রিভুজ মানে এটা এরম বা লিখবে, অর্থাৎ এরকম, এটাকে অর্থাৎ বলে, মানে যেহেতু নয়, এটা কেন অর্থাৎ লিখবে, অর্থাৎ ত্রিভুজ কি CBF, ত্রিভুজ CBF হলো, লেখো অর্থাৎ ত্রিভুজ CBF হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর লেখো যার, যার CF ইজুকাল টু, যার CF ইজুকাল টু BF, যার CF ইজুকাল টু BF। ঠিক আছে? কি লিখবে? যার CF ইজুকাল টু BF। হয়েছে? ঠিক আছে? CF ইজুকাল টু BF। তারপর লেখো কম উন্মেষের দর্পণের, কম উন্মেষের দর্পণে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, কম উন্মেষের দর্পণের মানে এই যে ছোট ছোট বললাম না, ওটাই বলছি, এটাকে একটু ভালোবাসা, এটা লেখা আছে কম উন্মেষের, উন্মেষের দর্পণে, উন্মেষ মানে এই যে এই আর্কটাকে উন্মেষ বলে, এই যে এইটুখানিটাকে উন্মেষ বলে। ঠিক আছে? এই যে এই ডিস্টেন্সটাকে, তাই লেখো কম উন্মেষের দর্পণের, দর্পণে উপাক্ষীয়, উন্মেষ তো বললাম কাকে বলে, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, কম উন্মেষের দর্পণে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে BOP, লেখো BOP খুবই নিকটবর্তী হওয়ায়, এই যে এইটার এটা খুবই নিকটবর্তী হওয়ায়, খুবই নিকটবর্তী হওয়ায় কি লিখতে পারি? PF। কি লিখতে পারি? কই গেল, কই গেল, কই লিখতে পারি? এই যে PF বা FP ইজুকাল টু BP, FP ইজুকাল টু BF, FP ইজুকাল টু BF, এটা লিখতে পারি। কি লিখতে পারি? FP ইজুকাল টু লিখবো না, প্রায় সমান BF। ঠিক আছে? সুতরাং কি লিখতে পারি? এবার লেখো সুতরাং, সুতরাং লেখো PF ইজুকাল টু BF ইজুকাল টু CF। কি লিখবে? PF ইজুকাল টু BF ইজুকাল টু CF। ঠিক আছে? ঠিক আছে, লেখা হয়েছে। এবার লেখো অর্থাৎ, লেখো অর্থাৎ CF ইজুকাল টু হাফ, CF ইজুকাল টু, এই যে এটা আমি যেটা করেছি ওটাই করেছে। কি লিখেছে? CF ইজুকাল টু হাফ অফ, হাফ অফ কই গেল, হাফ অফ CP, CF ইজুকাল টু হাফ অফ CP। বুঝতে পেরেছো? লেখো অর্থাৎ CF ইজুকাল টু হাফ অফ CP। অর্থাৎ ফোকাস F ইজুকাল টু, ফোকাস দৈর্ঘ্য লেখো, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য ছোট হাতের F ইজুকাল টু, ফোকাস দৈর্ঘ্য ছোট হাতের F ইজুকাল টু হাফ, ফোকাস দৈর্ঘ্য হাফ ইন্টু বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ R, বক্রতা ব্যাসার্ধ R, হাফ ইন্টু বক্রতা ব্যাসার্ধ R। ঠিক আছে? হয়েছে? তাহলে লিখতে পারো সুতরাং, তাহলে লিখতে পারো সুতরাং উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, দেখো সুতরাং উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে R ইজুকাল টু 2F, R ইজুকাল টু 2F। বোঝা গেছে? বোঝা গেছে? কী করে করলাম এটা আমি? হ্যাঁ,
বুঝতে পেরেছো? যদি না বুঝতে পেরে থাকো, এটা যদি না বুঝতে পেরে থাকো, প্লিজ প্লিজ একটু কমেন্ট করো, আমি পরের ক্লাসে আবার এটা খুব ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, এই ছিল যে আজকের ক্লাস। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে ভাই সাহেব, রোজ দিন বলি ছোটো ছোটো করবো, আজকে ভেবেছিলাম 1 ঘন্টার মধ্যে ছেড়ে দেবো, আজকে সেই বড় হয়ে গেলো, আর কি করা যাবে, সো সরি। ঠিক আছে, বুঝে গেছে জিনিসপত্র। হ্যাঁ, তো ততদিনের জন্য কী করবে, পড়াশোনা করতে থাকো। যদি না বুঝতে পেরে থাকো এটা, আবার রিভাইন্ড করে একবার দেখতে পারো। কী করতে পারো? আবার রিভাইন্ড করে একবার দেখতে পারো। যদি তবুও যদি না বুঝতে পারো, একবার কমেন্ট করো, আমি দরকার হলে আলাদা একটা ভিডিও বানিয়ে এটা আমি আবার বুঝিয়ে দেবো, আলাদা একটা ভিডিও বানিয়ে এটা আমি আবার বুঝিয়ে দেবো। বোঝা গেছে? বোঝা গেছে। তো ততদিনের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। কি থ্যাংক ইউ এতক্ষণ আমার বক 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 শোনার জন্য। ঠিক, আর কি বলবো, আর কি বলবো, আর কি বলবো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং জীবনে বাঁচাতে থাকো। টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।